হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে বিষয়গুলো, তার মধ্যে আছে শিশু ও তরুণদের ডিজিটাল স্ক্রিনে আসক্তি নিয়ে ঘরে ঘরে সমস্যা, ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক কী ধরনের ক্ষতির শিকার হচ্ছে, তারা এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল যুগের মধ্যে সবচাইতে নিম্নগামী, কারণ কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। চীন সফরে প্রেসিডেন্ট ট্রাম্প চাইনিজ প্রেসিডেন্ট জিপেংকে তুষামুদি বা চাটুকারিতা, নির্বিকার শিপ্যাং বিশ্বব্যাপী আলোচনার সমালোচনার কারণ কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। প্যাটারসন সিটি কাউন্সিলের মেয়র ও সিটি কাউন্সিল এট লার্জের নির্বাচন, তৃতীয়বারের মতো বিজয়ী মেয়র এনডি সাই প্যাটারসন সিটি রাজনীতিতে কোন পথে বাংলাদেশি কমিউনিটি, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর বিএম আতিকুজ্জামান, জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে আছেন জনাব শেখ আল মামুন, ইব্রাহিম চৌধুরী খোকন, মোহাম্মদ এম রশিদ, স্কুল বোর্ড কমিশনার, সিটি অফ প্যাটারসন, নিউ জার্সি, এবং শেলা ইফতেখার। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যান্ডিট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, মে মাসের 14 তারিখ খুব সম্ভবত, জি, 14 তারিখ। 14 তারিখে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুটিকে ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরকালে এবং তাদের শীর্ষ বৈঠকের পর এই খবরটি বেরিয়েছে। এমন এক সময় তিনি এটি করেছেন, অর্থাৎ চীনের প্রেসিডেন্ট করেছেন, যখন এই দুই নেতা বেজিং অনুষ্ঠিত তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে বেশ কিছু স্পর্শকাতর ও জটিল বিষয় নিয়ে আলোচনা করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে, আজই সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আমাদের নিউ ইয়র্ক সময় সকালে। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন যে তাইওয়ান প্রশ্নটি যদি যথাযথভাবে সামলানো না হয়, চীনের ভাষায়, তবে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে সমগ্র সম্পর্কটি ঝুঁকির মুখে পড়বে। অর্থাৎ তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলা, অব্যাহত রাখা কিংবা সম্পর্ক বৃদ্ধির মূলে রয়েছে এই তাইওয়ান ইস্যুটি। সেটি চীনের প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি জানিয়ে দিলেন। অধিকন্তু বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে তাইওয়ানকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে অভিহিত করছে চীন। অন্যদিকে হোয়াইট হাউস তাদের বৈঠকের বিবরণীতে তাইওয়ানের প্রসঙ্গ একেবারে উল্লেখ করেনি। চীন উল্লেখ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে, কিন্তু হোয়াইট হাউস এই তাইওয়ানের প্রসঙ্গটি তাদের বিবৃতিতে উল্লেখই করেনি। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট শি যখন ট্রাম্পকে অভ্যর্থনা জানাচ্ছিলেন, তখন এই বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। অতএব বিষয়টি সেখানেই রয়ে গিয়েছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরকালে সারা বিশ্বব্যাপী যে বিষয়টি প্রায় সমানভাবে আলোচিত হয়েছে, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এয়ারফোর্স ওয়ানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্পোরেশন এবং শীর্ষস্থানীয় ধনী চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহীরা সফর সঙ্গী হিসাবে গিয়েছেন এয়ারফোর্স ওয়ানে। এবং এয়ারফোর্স ওয়ানে যারা গিয়েছেন তাদের মূল সম্পদের পরিমাণ $1 ট্রিলিয়নেরও বেশি। তার মধ্যে $809 বিলিয়ন মালিক হচ্ছেন ইলন মাস্ক, এবং যিনি খুব সহসাই পৃথিবীর প্রথম মানব হিসেবে $1 ট্রিলিয়ন মালিক হতে যাচ্ছেন। ইলন মাস্ক ছিলেন প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে, এবং সেই সফরসঙ্গী তালিকায় আরো ছিলেন $183 বিলিয়ন মালিক এনভিডিয়া, যারা চিপস প্রস্তুত করে, জেনসেন হুয়াং। $47.5 বিলিয়ন মালিক ব্ল্যাকস্টোনের স্টিফেন শোয়ার্জম্যান, এবং ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী, যিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, সেই টিম কুক। এছাড়াও ছিলেন গোল্ডম্যান স্যাক্স, ব্ল্যাক রক, সিটি ব্যাংক এবং বোয়িং এর প্রধান নির্বাহী কর্মকর্তারা। অত্যন্ত হাই প্রোফাইল, খুব উঁচু স্তরের ডেলিগেশন ছিল এরা, এবং চীন সফরে প্রেসিডেন্ট তাদের সফর সঙ্গী করেছেন, এবং এটি সর্বত্রই আলোচনার বিষয় ছিল। আরেকটি আলোচনার বিষয় আজকে এসেছে যে চীনে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোনো আলোচনাতেই অংশ নেননি ইলন মাস্ক। আইনি চ্যালেঞ্জের ক্রমবৃদ্ধি এবং সংস্থাটির ভবন ক্রয় সংক্রান্ত বিষয়ে একটি সরকারি তদারকি সংস্থার তদন্ত চলমান থাকা সত্ত্বেও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যুক্তরাষ্ট্র জুড়ে অবস্থিত গুদামঘরগুলিকে আইসের ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের অভিবাসন আটক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আলোচনা সম্পর্কে অবহিত এমন দুজন ব্যক্তির তথ্য মতে, যারা পরিকল্পনাগুলো গোপনীয় হওয়া নাম প্রকাশ না করার শর্তে কথা বলছেন, তারা বলেছেন যে এই মাসে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকে ইউএস ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তা জানিয়ে দিয়েছেন যে সংস্থাটি অর্থাৎ আইস সান অ্যান্থনিও এবং এল পাসোর অদূরে অবস্থিত, যা তারা চলতি বছরের শুরুর দিকে অধিগ্রহণ করেছিলেন, সেই গুদামঘরগুলোকে নির্মাণ কাজ ও পরিচালনা তদারকির জন্য ঠিকাদারি চুক্তি প্রদানের প্রস্তুতি, অর্থাৎ সেগুলোকে কারাগারে রূপান্তর করার গুদামঘরগুলিকে কারাগারে রূপান্তর করার প্রক্রিয়া চূড়ান্ত করতে তারা ঠিকাদার নির্মাণের পথে এগুচ্ছেন। একাধিক নির্বাচনে কথিত সিটিজেন নন, অনাগরিক হিসাবে ভোট দেওয়ার অভিযোগ, অর্থাৎ তিনি সিটিজেন না হয়েও যুক্তরাষ্ট্রের একাধিক নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে ক্যানসাসের একটি ছোট্ট শহরের সাবেক মেয়রের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার পর তিনি তা স্বীকার করে নিয়েছেন, তার অপরাধ। আজ আইসের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন ক্যানসাসের একটি ছোট্ট শহরের সাবেক মেয়র। তার আইনজীবী জানিয়েছেন সেবলাস, অর্থাৎ সেই মেয়রের নাম হচ্ছে সেবলাসকে 4 বছর আগে 4 বছর বয়সে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তাকে নিয়ে আসা হয়েছিল তার পরিবার, এবং 18 বছর বয়সে একটি স্কুল ভ্রমণে তাকে ভোটার হিসাবে নিবন্ধিত হতে উৎসাহিত করা হয়েছিল, সেটি তার আইনজীবী জানিয়েছেন। তাকে চেস কাউন্টিতে অবস্থিত আইসিএর আটক কেন্দ্রে রাখা হয়েছে। তবে তিনি বলেছেন, সেই মেয়র বলেছেন, আমি জানি না কি ঘটতে চলেছে। ওই কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সেবাদাস বলেন, যে সাবেক মেয়র, আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে যাবে এবং সেখানে ভিতরে আমি কি করতে পারবো আর কি করতে পারবো না সেটাও জানি না। সেবাদাস, যিনি পূর্বে ক্যানসাসের কোল্ড ওয়াটার শহরের মেয়র হিসেবে 2 মেয়াদের দায়িত্ব পালন করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকও নন। ক্যানসাসের অ্যাটর্নি জেনারেল ক্রিস কোবাসের দপ্তরে করা এবং মামলার পরিপ্রেক্ষিতে গত এপ্রিল মাসে নির্বাচনী আচরণবিধি অর্থাৎ নাগরিক না হয়েও ভোট দেওয়ার অভিযোগে তিনি দোষ স্বীকার করে নেন, এবং তিনি গ্রিন কার্ডধারী কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেননি। নাগরিকত্ব অর্জন না করেই তিনি নাগরিক হিসাবে ভোট দিয়েছেন এবং মেয়রও নির্বাচিত হয়েছেন। 2 পর্বে মেয়রের দায়িত্বও পালন করেছেন। তারপরে ধরা পড়েছে যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এবং নাগরিক না হয়ে ভোট দেওয়ার অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে, তিনি তার দোষ স্বীকার করেও নিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নেতৃত্বে অর্থাৎ ইমিগ্রেশন নেতৃত্বের সাম্প্রতিক রদল বদল, যেটি ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে করেছেন, হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়েনকে সরিয়ে দেওয়ার পর কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোলের যিনি প্রধানের দায়িত্ব পালন করছিলেন, সেই মাইক ব্যাংকসও আজ পদত্যাগ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার তার ডিপার্টমেন্টের কর্মীদের জানিয়ে দিয়েছেন যে তিনি বর্ডার পেট্রোল থেকে অবসর গ্রহণ করছেন। এটি এমন একটি ফেডারেল সংস্থা, অর্থাৎ কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল একটি ফেডারেল সংস্থা, যা সবুজ পোশাকধারী সেই সব এজেন্টের কার্যক্রম তদারক করে যাদের উপর যুক্তরাষ্ট্র অভিমুখে মেক্সিকোর সীমান্ত সহ মানুষ ও মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব ন্যস্ত রয়েছে কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। তারা সেই কাজটি করে থাকেন। সীমান্ত দিয়ে কারা প্রবেশ করছেন সেটি প্রথম দেখার দায়িত্ব তাদের। ট্রাম্প প্রশাসনের নতুন ডিপোর্টেশন ব্যবস্থার লক্ষ্যবস্তু গ্রিন কার্ডধারীরা, এই খবর আজকে নিউ ইয়র্ক টাইমস ছেপেছে। হোমল্যান্ড সিকিউরিটির বিভাগ সম্প্রতি একটি বিশেষ ইউনিটও গঠন করেছে এই কাজে, যার উপর স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত অর্থাৎ গ্রিন কার্ডধারীরা হাজার হাজার এই গ্রিন কার্ডধারীর নথিপত্র পুনরায় যাচাই বাছাই করার দায়িত্ব তাদের উপর ন্যস্ত করা হয়েছে। খবরটি নিউ ইয়র্ক টাইমস থেকে নেওয়া। নিউ ইয়র্ক টাইমসের হাতে আসা অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, অর্থাৎ ডিপার্টমেন্টের ইন্টারনাল ডকুমেন্টস অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটি নতুন বিশেষায়িত স্পেশালাইজড ইউনিট তো অন্তত 50 জন গ্রিন কার্ডধারীকে দেশ থেকে বহিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছে। এই ইউনিটটি সারা দেশ যুক্তরাষ্ট্র জুড়ে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত অর্থাৎ গ্রিন কার্ডধারী হাজার হাজার অভিবাসীর নথিপত্র পুনরায় যাচাই বাছাইয়ের কাজে নিয়োজিত রয়েছে।
এসব ঘটনা এই পর্যন্ত পর্যালোচিত মোট গ্রিন কার্ডধারীদের সংখ্যার তুলনায় যদিও খুবই নগণ্য সংখ্যক, তবে এটি একটি অংশ মাত্র। এবং গত 7ই মে পর্যন্ত যে হিসাবটি পাওয়া গেছে তাতে দেখা যায় প্রায় 2,890টি মামলার পর্যালোচনা সম্পন্ন হয়েছে, অর্থাৎ গ্রিন কার্ডধারীদের 2,890টি মামলার পর্যালোচনা সম্পন্ন হয়েছে, কিংবা সেগুলি যাচাই বাছাইয়ের কাজ তখনও চলছিল। এই মামলাগুলোর মধ্যে 80% ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এগুলোর বিষয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই, অর্থাৎ এগুলো মোটামুটি সঠিক ছিল আবেদনগুলি। অন্যদিকে 500-রও বেশি গ্রিন কার্ডধারীর বিষয়টি তখনও পর্যালোচনার অধীনে ছিল বলেই নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছে যে মামলা চলাকালীন সময়ে অ্যাবর্শন অর্থাৎ গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো অব্যাহত থাকতে পারে যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার ঘোষিত এই সিদ্ধান্তের ফলে অধিকাংশ গর্ভপাতের ক্ষেত্রে ব্যবহৃত দুটি ওষুধের একটি হচ্ছে মিফোপ্রিস্টিয়ান এবং অপরটি হচ্ছে টেলিহেলথ বা দূরবর্তী চিকিৎসা সেবার মাধ্যমে বিতরণ অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে। ডাকযোগে পেতে হবে, কোনো ফার্মেসি কিংবা ওষুধ সেন্টার থেকে এগুলি গ্রহণ করা যাবে না। যদিও লুইজিয়ানা স্টেটে বর্তমানে এর বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি লড়াই চলছে, এবং সেই আইনি লড়াই চলাকালীন সময়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ডাকযোগে গর্ভপাতের বড়ি পাঠানো যাবে বিভিন্ন ঠিকানায়। গবেষণায় দেখা গেছে যে স্টিফোটেন ও মিসপ্রোস্টন এই দুটি ওষুধের সমন্বয়ে গঠিত চিকিৎসা পদ্ধতিটি বাড়িতে এসে গ্রহণ করা নিরাপদ এবং গর্ভাবস্থা অবসানে অত্যন্ত কার্যকর। এই ওষুধের নিরাপত্তা সংক্রান্ত ইতিবাচক দিকগুলো বিবেচনা করেই 2023 সালে যুক্তরাষ্ট্রের FDA ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মিফোপ্রিস্টোন বিতরণের ক্ষেত্রে চিকিৎসকের কাছে সরাসরি উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছিল। এর আগে কোভিড-19 মহামারীর সময় সংস্থাটি অর্থাৎ সিডিসি চিকিৎসা পেশাজীবীদের এই পদ্ধতিতে ওষুধ বিতরণের অনুমতিও প্রদান করেছিল। অর্থাৎ টেলিহেলথের মাধ্যমে যে ওষুধ প্রদান করা যায় এটি কোভিড পরবর্তী সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি। শেষ করছি, নিউ ইয়র্ক সিটির ডোনার বা দাতা এবং রাজনৈতিক কর্মীদের সমন্বয়ে গঠিত একটি টিম, একটি জোট বলা যায়, বর্তমান মেয়র জোহর মামদানির বিরুদ্ধে ধারাবাহিক চ্যালেঞ্জ গড়ে তোলার লক্ষ্যে একটি অলাভজনক সংস্থা গঠন করেছে। তারা ডেলাওয়ারে এই সংস্থাটি নিবন্ধন নথিভুক্ত করেছে এবং প্রাথমিক প্রতিশ্রুতি হিসাবে $10 লক্ষ বেশি অর্থ সংগ্রহ করেছে, এবং আইনজীবী জিম ওয়ার্ডেনকে এর সভাপতি নিযুক্ত করেছে, যিনি জোহরান মামদানির বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিলে সেটি গ্রহণ করতে পারবেন, এবং এই জন্য একটি তহবিল গঠনও করা শুরু হয়েছে। $10 লক্ষ ইতিমধ্যেই জমা পড়েছে। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ ফর ইউর অল দ্য ইনফরমেশন। বাট এই ইমিগ্রেশনে সবাই পদত্যাগ করা হিড়িক, এটা কারণ কি আপনার? নতুন একটি অ্যাডমিনিস্ট্রেশন এসেছে, নতুন হোমল্যান্ড সিকিউরিটি। ট্রাম্প সাহেব তো অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তো নতুন অ্যাডমিনিস্ট্রেশন কি বুঝতে পারলাম না। না, ট্রাম্প সাহেব তো একটি দিক নির্দেশনা দিয়ে থাকেন, কিন্তু সেটি এক্সিকিউট করার দায়িত্বে যারা ছিলেন এতদিন তাদের পুরো টিমটাকেই চেঞ্জ করে ফেলা হচ্ছে। বিশেষ করে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধানের পদ থেকে ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দেওয়ার পর তার অধীনে যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, আইস, বর্ডার পেট্রোল, USCIS, সবগুলোরই নতুন প্রধানের দায়িত্ব দিচ্ছেন, যিনি নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে মার্ক মুলিন, যিনি আগে সিনেটরের দায়িত্ব পালন করেছেন। তিনি ক্রিস্টি নোয়েমের স্থলাভিষিক্ত হয়েছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কার্যক্রম পরিচালনার জন্য। তিনি মূলত চেঞ্জগুলো নিয়ে আসছেন। সো একজন লিখেছেন, আমি দেখলাম যে যেটা আপনাকেও যদি প্রশ্ন করি, যে পৃথিবীতে যত রাজনীতি হয়, আইন, তারপরে যা কিছুই মানুষ করে সবই করে মানুষ এবং মানবতার জন্য, রাইট? ইয়েস অর নো? অবশ্যই অবশ্যই। সো একজন লিখেছেন যে মানুষ এবং মানবতার জন্য যদি পৃথিবী হয়, তাহলে যেভাবে আইস মানুষকে ধরছে, পাকড়াও করছে, অত্যাচার করছে, পরিবারকে সেপারেশন করছে, শিশু থেকে তার মাকে সরিয়ে নিচ্ছে, এই যে কান্না, তাদের যে আর্তনাদ, তাদের যে আহাজারি, এই আহাজারি আর্তনাদের যে আপনার কার্স বলেন, কার্সের কি বলবো আমি, যে কার্সের বাংলা কি বলা যায় আপনার? বদদুয়া যেটাকে বলে, জি
অভিশাপ, বদ্ধ। অভিশাপ, রাইট। এই অভিশাপের কারণে যারাই আপনার এই লাইনে আসছে এরা রাতে ঘুমাতে পারে না বইয়ের চোটে। ইজ ইট ট্রু? আর না, বিষয়টা তো হচ্ছে যে এখানে যেটা ট্রাম্প প্রশাসন যেটা বলার চেষ্টা করেছে আইসের কর্মকাণ্ডের মাধ্যমে, যে তারা যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন কার্যকর করার চেষ্টা করেছে, যেটি আগে হয়নি। সো আইন তো আপনি, না না, ট্রাম্প এটা ঠিক আছে, দিস ইজ এ ট্রাম্প- না, পলিটিক্যাল। জি, আমি শেষ করি। ট্রাম্প প্রশাসন কোনো নতুন আইন করেনি, তারা আইনটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে তারা যে কাজটি করছে সেটি মানবিক নয়, এটি অনেকেরই বিবেচনায় মানবিক নয়। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি যে দুজনেই দায়িত্ব পেয়েছেন, ক্রিস্টিন ওয়েম থেকে শুরু করে বর্তমান, তারা বলছেন তারা আইন এক্সিকিউট করছেন, এবং যুক্তরাষ্ট্রে যারা ক্রিমিনাল কর্মকাণ্ডে লিপ্ত কিংবা অবৈধভাবে বসবাস করছেন, আইনের মাধ্যমে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রক্রিয়া গ্রহণ করেছেন। এতে বিভিন্ন ক্ষেত্রে যারা এই আইনগুলো প্রয়োগ করছেন তাদের আচরণ অমানবিক, এটি মোটামুটি একটি বদ্ধমূল ধারণা সবাই। তবে ট্রাম্প প্রশাসনের বক্তব্য হচ্ছে যে তারা আইনকে কার্যকর করার চেষ্টা করছেন। সো হাউ মেনি পিপল দে ফায়ার, যে বিকজ এই যে অমানবিক আপনি বললেন, এগুলো তো ফালতু কথা। যে এই যে আপনার আমরা আইন কার্যকর, বাবা তোমার আইন কার্যকর করার জন্য এরকম হাস হতে হবে, মানুষকে এই রাস্তার মধ্যে ধরে কান্নাকাটি করাতে হবে, আপনার হলওয়ের মধ্যে ফেলে, মাটিতে ফেলে, জুড়ে ফেলে দিয়ে মাথা ফাটাতে হবে, এই ধরনের আইন আছে? না, এখানে একটা মূল পার্থক্য আছে ওবামা প্রশাসনের সাথে। গুলি করে মেরে ফেলতে হবে মানুষকে, গুলা ওবামা দাবড়াতে হবে। প্রশাসনের সাথে ওবামা প্রশাসনের সাথে ট্রাম্প প্রশাসনের একটি পার্থক্য আছে। ওবামা প্রশাসন ইমিগ্রেশনের ব্যাপারে ট্রাম্প প্রশাসন চাইতে কম কঠোর ছিল না, কিন্তু তারা এগুলো পত্র পত্রিকার মাধ্যমে সেইভাবে ফ্লাশ করতো না, সেইভাবে প্রকাশ করতো না, প্রচার করতো না। তারা সেটি তাদের আইস করে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করার চেষ্টা করেছেন, যাতে অনেকে ভয় পেয়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করে চলে যায়। এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন কিছুটা সফল হয়েছেন। অনেকেই ভয়ে চলে গেছেন, অমানবিক আচরণ সহ্য করতে হবে এটা ভেবে আতঙ্কে অনেকে চলে গেছেন। সেটাও ঠিক এক ওকে, ধরনের সো সত্যি কথা। সেই আতঙ্ক সৃষ্টির ব্যাপারটা আমি বলছি, এটা কি মানবিক? এই মানুষের জন্য যদি আইন হয়, মানবতার জন্য যদি আইন হয়, তাহলে আপনি জানেন এর আগে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, তখন আপনার টাইম ম্যাগাজিনের সেই প্রচ্ছদ এখনো মনে আছে, আমাদের মনে দাগ কেটে আছে, যে একটি শিশু তার পায়ের পাশে বসে তার মাকে বিচ্ছিন্ন করা হয়। মনে আছে আপনার ওই সময় টাইম ম্যাগাজিনের সেই প্রচ্ছদের কথা, রাইট? সো এগুলো কিন্তু নতুন না, এগুলো মানুষের মনে দাগ কেটে আছে, এবং এগুলো ইতিহাসে লিখে থাকবে আপনার। হ্যাঁ, হয়তো উনি কথা বলতে পারবেন, হয়তো উনি অনেক কিছু জাস্টিফাই করার চেষ্টা, কয়জন ইমিগ্রেন্ট যারা, হাউ মেনি ইমিগ্রেন্ট আপনার এই যে যুক্তরাষ্ট্রে যত ক্রাইম হয় তার কত পার্সেন্ট ইমিগ্রেন্টরা করে থাকে আপনি বলেন? হাউ মেনি খুব পার্সেন্ট? সামান্য, না, খুব খুব সামান্য, সামান্য, রাইট? কিন্তু সো এটাকে জাস্টিফাই করাও, বাট ইতিহাসে লিখে থাকবে এই বিষয়গুলো। সমস্যাটা হচ্ছে তাহের, সমস্যা হচ্ছে যে আমেরিকার যে দুটি বড় রাজনৈতিক দল, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, তারা 1987 সনের পর, আজকে কত বছর হলো? প্রায় 38 বছর, রাইট? জি, অলমোস্ট 38 বছরে তারা একটি কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন বিল আনতে পারে নাই, যে বিলের মাধ্যমে এই ইমিগ্রেশনের যে সমস্যাটি এটি তারা সমাধান করতে পারে না। একটি অর্ডারলি ইমিগ্রেশন সিস্টেম আমেরিকায় এখনো করতে পারে, এবং এতে দুই দলেরই ব্যর্থতা আছে, দুই কথা দলেরই অবশ্যই। ব্যর্থতা। Sure, এই sure, জন্য আমি অবশ্যই, বলছি, এবং এই অবশ্যই। দুই দলের ব্যর্থতার কারণেই একটি প্রশাসন মানুষের প্রতি যে আচরণটি করছে এটি অমানবিক, আমাদের কাছে অবশ্যই অমানবিক। কিন্তু আপনি জানেন যে যুগের পর যুগ এখানে আমাদের বাংলাদেশে অনেক আছেন যারা আমি তখন যারা যুক্তরাষ্ট্রে তাদের শিশুকে বাংলাদেশে অনেক লোককে আপনি চিনেন, আমি চিনি, যারা তাদের শিশুকন্যাকে মায়ের কুলে রেখে এসেছিলেন, সেই শিশুকন্যা বড় হয়ে বিয়ে হয়ে গেছে এবং তারা লাশ হয়ে দেশে ফিরেছেন, কিন্তু দেশে যেতে পারেননি। না, মানে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, 1987 সনেও আমি এই দেশে ছিলাম। সে সময় যারা প্রেসিডেন্ট ছিলেন, রোনাল্ড রিগান যখন সিম্পসন মেজরিটি বিলটা পাস হওয়া নিয়ে কংগ্রেসে অচলাবস্থার সৃষ্টি হচ্ছিল, তখন তিনি ইমিগ্রেন্টদের পক্ষে কথা বলেছিলেন যে যদি কোনো রিপাবলিকান সিম্পসন মেজরিটি ইমিগ্রেশন বিল সাপোর্ট না করে, যেই বিলে অ্যামনেস্টি দেওয়া ছিল অভিবাসীদের, অবৈধ যারা বসবাস করছিলেন, সেই বিল যদি স্বাক্ষর না করে, প্রেসিডেন্ট রোনাল্ড রিগান নিজে তার ওই সদস্যের নির্বাচনী এলাকা গিয়ে তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালাবেন।
তিনি এতটাই জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন এবং সেই জনপ্রিয়তাকে তিনি মানবতার কাজে ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দিয়েছিলেন এবং সেটি ইমিগ্রেন্ট, যদিও সেই সিস্টেমের অ্যাবিউসের কারণে পরবর্তীতে রিপাবলিকানরা এই ইমিগ্রেশন সমস্যা সমাধানে আর কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল। কিন্তু সেই সময় একজন প্রেসিডেন্ট রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই সমস্ত মানুষ যাদেরকে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ দিতে তিনি একাই কংগ্রেসের সাথে লড়েছিলেন। আর এখন প্রেসিডেন্ট হচ্ছে ইমিগ্রেন্টদের কিভাবে ডিপোর্ট করবে, আর কংগ্রেস এই ব্যাপারে তার দুই দলেই কোনো না কোনো ভাবে এই ব্যাপারে অন্তত প্রেসিডেন্ট ট্রাম্পের খুব একটা বিরোধিতা করছে এমনটি মনে করার কারণ নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক, আমরা 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 বলবো সব সময় ভয়ভীতিহীনভাবে মানুষের জয় হোক, মানবতার জয় হোক। এইটা কি হলো না হলো, কে ভয় দেখালো, কে ভীতি দেখালো, আই ডোন্ট কেয়ার, বাট আই উইল টক অ্যাবাউট হিউম্যানিটি অ্যান্ড হিউম্যান রাইটস। এই দুটো বিষয়ে আমরা কথা বলবো সব সময়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। শেখ আল মামুন, আপনার কাছে একটু যাই, জানতে চাই, হাসান ভাই আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। ইব্রাহিম সিদ্দিক খোকন, এনি কমেন্ট? ইব্রাহিম সিদ্দিক খোকন? না, আমি বলতেছি যে আমরা সাধারণ নাগরিকরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 87 সালের মতো আবহাওয়া সবাইকে ঢালাওভাবে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, আমরা যে কথা বলছি আপনি ট্রাম্পের সেই গান গাচ্ছেন। আমি দাবি জানাচ্ছি, আমার যখন কথা বলার সুযোগ দিলে আমি দাবি জানাচ্ছি যে অপরাধী নিরপরাধী আইন লঙ্ঘন এইসব খুঁজে না খুঁজে আপনাকে তো এটা বলা হচ্ছে না, আপনি এটা বলতেছেন তো অন্য মতলবে। ব্যাপারটা হচ্ছে যে অপরাধী তার বিচার করেন। আপনি অনবরত মানুষকে ভীতি সৃষ্টি করছেন, মানুষের ঘরে গিয়ে বুড়ে গিয়ে ধরে নিয়ে যাচ্ছেন, শিশুকে কাঁদাচ্ছেন, এটা কেমন কথা? কোথায় এটা মোটেই ঠিক না। সবাইকে অভয় দেওয়া দরকার যে আপনারা যেভাবে আছেন আইন লঙ্ঘন করে সেভাবেই থাকেন, সবাই আইন লঙ্ঘন করে সবাই থাকেন, এটা কেন বলবে? বলা হচ্ছে যে অপরাধী ধরেন, আপনি অপরাধী ধরেন, আইন মেনে আইনের কাছে আপনি গিয়ে যে সবাইকে ভয় দেখাবেন, মাটির মধ্যে ফেলবেন, গুলি করে মানুষ মেরে ফেলবেন, এটা কোথায় পেয়েছেন? খুবই অন্যায়, এটা আপনার তীব্র প্রতিবাদ জানাই। তাইলে আইনের কাছে স্বেচ্ছা আত্মসমর্পণ করেন। আপনি বলেন যে আমি আইন লঙ্ঘন করেছি, আমার কি উপায় আছে? আদালতে যান, আদালত যদি আপনাকে না দেয় আপনি আইন মানা মানুষ হিসাবে আপনি দেশ ত্যাগ করেন, এটাই তো স্বাভাবিক। আন্দাজি আমরা এই শুনেন, মঞ্চ সর্বস্ব বক্তৃতা দিয়ে মানুষকে বিমোহিত করা যায়, বাস্তবতাকে মোকাবিলা করা যায় না। বাস্তবতা মোকাবিলা করতে হলে আপনাকে বলেন যে আপনি আজ বলেন আমরা অলওয়েজ মানুষ এবং মানবতার পক্ষে কথা বলবো। আইন মানুষের জন্য, আইন মানুষের জন্য, মানবতার জন্য। মানুষ এবং মানব, আপনি শিশুকে কাঁদাবেন, গর্ভবতী মাকে আপনার স্বামী ছাড়া করবেন, আপনি আইন বাস্তবায়ন দেখাবেন, এটা আমরা মানি না। ফরগেট অ্যাবাউট দিস। মামুন ভাই, যাই আপনার কাছে। এটা দাবি জানান, এটা আমার প্রস্তাব হলো, এটা আপনি দাবি জানান যে এই দাবি জানাচ্ছি আমরা, মানুষের জন্য কাজ করেন, মানবতার জন্য কাজ করেন। অ্যামনেস্টি দেওয়ার দাবি জানান। এটা তো অ্যামনেস্টি দেওয়ার দাবি তো ভাই সারা সব সময় আসতেছে। অ্যামনেস্টি দেওয়ার দাবি না, বলা হচ্ছে যে যারা যুক্তরাষ্ট্রে, এটা আপনি কেন বলবেন? কংগ্রেসে অনেকবার এই প্রস্তাব এসেছে, পাশ হয় না। এটা নাজমুল হাসান তো একটু আগে বললেন, কংগ্রেসে অনেকবার এই বিল এসেছে, এই যে কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন বিল। এই বিলের মেইন কারণ কি, মেইন উদ্দেশ্য কি? কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন বিল যেটা বারবার এসেছে এবং বারবার ব্যর্থ হয়েছে। আপনি জানেন অনেকবার বিভিন্ন কাগজে রিপোর্ট হয়ে গেছে, অমুক লক্ষ লক্ষ বাঙালি বা লক্ষ লক্ষ অমুক গ্রিন কার্ড পেয়ে যাবে, এই ধরনের রিপোর্টও ছাপা হয়েছে। এটা ইমিগ্রেশন যে বিল কংগ্রেসের লোয়ার হাউসে পাস হয়েছে 2-1 উপরে গিয়ে সিনেটে গিয়ে পাস হয় নাই, ফিরে চলে গেছে। তার মানে কি আপনার এই দেশের আইন প্রণয়ন তারা চাচ্ছেন না? তারা না চাইলে আমরা দাবি জানাইতে পারি যে দল মত নির্বিশেষে, অপরাধী নিরপরাধী নির্বিশেষে যারা শিশু সন্তান নিয়ে এখানে আছে তাদের সবাইকে অ্যামনেস্টি দেওয়া হোক। এই দাবিটা নাগরিক দাবি এবং কাউরে কষ্ট দিবেন না। সই দাবি আপনার মুখ থেকে আসুক, আমরা তো দাবি জানাচ্ছি আপনার মুখ থেকে আসুক, আপনি করেন। আমার কাউরে কষ্ট দিবেন না, এমনকি অপরাধীকেও ধরার সময় আমি ওই তো আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, অপরাধীর পক্ষে কেউ কথা বলে নাই। একটা ফুলের তোড়া নিয়ে যাবেন যে আপনি অপরাধ করেছেন, আইন লঙ্ঘন করেছেন, চলে আসেন, আপনি যান, আমরা যাচ্ছি না ওখানে, আপনি যেতে পারেন ওখানে, আমরা যাব না। দাবি জানাই তাইলে আমরা তো এই দাবি জানাই দিয়ে পারি। এটা আরো মানবিক, আরো বক্তৃতার জন্য আরো সুন্দর, মানুষ এটা শুনে আরো বড় করে হাততালি দেবে। কিন্তু আমি জানি না কেন আপনি এই অবস্থান নেন, কারণ মানুষ যে কত দুঃখ কষ্ট, কত চিন্তার আর কত টেনশনের মধ্যে আছে। আমি বেশি বুঝি, তাই স্যার আমি বেশি বুঝি, এই জন্য বলতেছি সবাইকে যারা আমেরিকার মাটিতে পা দিছে তাদেরকে অ্যামনেস্টি দেওয়া হোক,
যেমন গ্রেট লিডার রোনাল্ড রিগান দিয়েছিলেন, আজকে এটা দেওয়া হোক, এটা আমারও নাগরিক দাবি। এবং কোনো অপরাধীকে গ্রেফতার করার জন্য কোনো হার্শ পদক্ষেপ নেওয়া হোক না, এদেরকে মানবিক ব্যবস্থায় গ্রেফতার করা হোক। জি, থ্যাংক ইউ আতিক ভাই। ডক্টর বিএম আতিক, মোহন ভাই আপনার কাছে আসতেছি, 1 মিনিট সময় দেন, একটু আরেকটা জরুরি বিষয় একটু আলাপ করে নেই, একটু শুনেন আপনি আলোচনা। ডক্টর বিএম আতিকুজ্জামান, আপনি কি শুনতে পাচ্ছেন? আতিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে অনেকদিন পরে পেলাম। আপনাকে ইন্দোনেশিয়া সফর করে এসেছেন, বালিতে আপনি ছিলেন, দেখেছি আমি। সো হোপফুলি ইউ এনজয় ইউর ট্রিপ। কেমন লাগলো আপনার ট্রিপ, বলেন শুনি আগে। বালি একটা অসাধারণ জায়গা, আমাদের বাংলাদেশের সাথে অনেক মিল আছে। আচ্ছা, যে সময়টাতে গিয়েছিলাম তখন তাদের রেনি সিজন শেষ হয়ে গেছে, এবং খুব বেশি গরমও পড়েনি। বালিতে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো, মানে অবশ্যই খুব সবুজ দেশ, কিন্তু বালির যে ল্যান্ডস্কেপ খুব বিউটিফুল। আরেকটা হলো যে বালিতে যারা বসবাস করে তাদের প্রকৃতির প্রতি যে ভালোবাসা, এবং তারা ওই ছোট্ট দ্বীপটাকে কিভাবে একটা অসাধারণ স্পিরিচুয়াল জায়গা করে রেখেছে, যেখানে সারা বিশ্বের মানুষ এনি গিভেন মোমেন্ট বালিতে ট্যুরিস্ট তাদের মানুষের চেয়ে তো বেশি থাকে। এবং আমি বলবো যে পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস সব রিসর্ট গুলো তারা করেছে, এবং এমনভাবে তৈরি করেছে যে প্রকৃতিকে নষ্ট না করে প্রকৃতির সাথে থেকে তাদের যে কৃষ্টি, তাদের যে সভ্যতা, তাদের যে স্পিরিচুয়াল যে ব্যাকগ্রাউন্ড, সেটাকে তারা নষ্ট করেনি। তো যে কারণে আমার অসাধারণ ভালো লেগেছে। অবশ্যই আমি প্রকৃতিকে পছন্দ করি, তারা প্রকৃতিকে ধারণ করেছে। আরেকটা জিনিস দেখেছি যে ওয়ার্ল্ড ক্লাস রিসর্ট করেছে, এবং ওখানে আরেকটা জিনিস দেখলাম যে খরচ খুব কম। ইনফ্যাক্ট অনেক কিছুর দাম আমাদের বাংলাদেশের চাইতেও কম, খাবার দাবার বলেন কিংবা, কিন্তু সবচেয়ে বড় যেটা ভালো লেগেছে যে পরিশ্রমী মানুষ ওখানকার, খুব আন্তরিক। আমি কারোর মধ্যে কোনো অসদাচরণ দেখিনি, অত্যন্ত ভদ্র, নম্র, এবং আমি যেটা বলবো যে ভেরি স্পিরিচুয়াল। ভেরি স্পিরিচুয়াল, ভেরি রিলিজিয়াস। হ্যাঁ, আমরা অনেকে রিলিজিয়াস শব্দটাকে অন্যভাবে দেখি, রাইট? স্পিরিচুয়াল, ভেরি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আলোচনা শুরু করি, আপনার কাছে যাব যে আপনি জানেন যে বাংলাদেশি সহ এখানে আমরা যারা আছি সবাই ফাদার, আমার মনে ইয়াস, এভরিবডি ফাদার অ্যান্ড মাদার, অলসো উই হ্যাভ মাদার। যে বাংলাদেশি কমিউনিটি সহ যুক্তরাষ্ট্রে ঘরে ঘরে যে প্রবলেমটা হচ্ছে তা হচ্ছে যে শিশুদের ডিজিটাল স্ক্রিনের যে সময়, আপনার ইটস এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম দে আর স্পেন্ডিং ইন ডিজিটাল স্ক্রিন, অ্যান্ড এটাতে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণও করা যাচ্ছে না, ঘরে ঘরে সমস্যা হচ্ছে, এবং আলটিমেটলি এটার যে ইম্প্যাক্ট তার পড়াশোনার উপর পড়ছে, ঘরের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, এবং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এই সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। আপনি কি বলতে পারেন যে কী ধরনের মানে সমস্যা সৃষ্টি হচ্ছে, এবং সমস্যার কোনো সমাধান আছে কিনা? আমি শায়লা ইফতেখারের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে, যে মানসিক এবং মেন্টাল প্রবলেমটা কি হচ্ছে এটার। অনেক ধন্যবাদ। আপনি সবসময় বরাবরই খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আসেন, যেগুলো পাবলিক হেলথ টপিক, এবং সারা বিশ্বে এটা আলোচিত। আমি এই স্ক্রিনের সমস্যাটাকে যেটা বলি, সেটাকে আমি বলি ছোট পর্দা বড় সমস্যা, বা ছোট পর্দা বড় সংকট। এবং কি কারণে শিশুদের স্ক্রিন টাইম কমানো এখন সবচেয়ে জরুরি পারিবারিক সিদ্ধান্ত। আপনি এই আলোচনাটা করার জন্য আপনি আমাকে বাংলাদেশের আজকে প্রথম আলোর একটা নিউজ ক্লিপ পাঠিয়েছেন, এবং সেখানে ICDDRB-তে তারা বাংলাদেশের একটা গবেষণা করেছে, যারা শিশুরা যারা স্কুলে যাচ্ছে তাদের প্রায় 420 জন শিশুকে তারা পর্যবেক্ষণ করেছে গত 2 বছর ধরে, এবং দেখেছে যে শতকরা 83% শিশু আন্তরিকভাবে যতটুকু নির্ধারিত সময় তার চেয়ে অনেক বেশি সময় তারা স্ক্রিনে ব্যবহার করছে। এবং ICDDRB এবং অন্য শিশু বিশেষজ্ঞ যারা বাংলাদেশে, তারা বলছেন যে স্ক্রিন টাইম
শিশুদের মনোযোগ, শেখার ক্ষমতা এবং সামাজিক আচরণের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। তো এটা একটা একটা বিরাট সমস্যা। আজকে শিশুদের হাতে খেলনা কম, স্ক্রিন বেশি। আপনারা যদি দেখেন শিশুদের খাবারের টেবিলে কিংবা ঘুমানোর আগে, এমনকি স্কুলের ফাঁকেও আপনি দেখবেন যে তারা মোবাইল, ফ্যান, ট্যাব কিংবা স্ক্রিনের মধ্যে আছে। তারা, তাদের জীবনটা তার মধ্যে, মানে এই প্রযুক্তি তাদের জীবনকে সহজ করেছে, কিন্তু আমাদের শিশুদের শৈশব, মনোযোগ, ঘুম এবং মানসিক বিকাশের উপর একটা বিশাল প্রভাব বিস্তার করেছে এবং সমস্ত বিশ্ব জুড়ে এটা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এরা বহু বছর ধরে সতর্ক করে আসছে যে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। শুধু আচরণগত পরিবর্তন না, বৈজ্ঞানিক গবেষণা করে দেখেছে যে অতিরিক্ত স্ক্রিন টাইম ব্যবহার যারা করে, যে সমস্ত বাচ্চারা, তাদের ভাষা শেখা, মনোযোগ ধরে রাখা এবং সামাজিক দক্ষতা কমে যাওয়ার সাথে সম্পর্ক রয়েছে। জাপানে প্রায় 7,000 শিশুর উপর একটা গবেষণা তারা করেছেন, যে সমস্ত শিশু 1 বছর বয়স থেকে দীর্ঘ সময় ধরে স্ক্রিনে ছিল, তাদের পরবর্তী সময়ে যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা কমে গেছে। সো বাচ্চাদের স্ক্রিন টাইম কতটুকু আদর্শ, বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন যে 18 মাসের বয়স যদি হয়, বাচ্চারা ভিডিও কল ছাড়া স্ক্রিন না দেবার জন্য বলা হয়েছে। 2 থেকে 5 বছর যারা, দিনের সর্বোচ্চ 1 ঘন্টা, তাও মানসম্মত এবং অভিভাবকের উপস্থিতিতে এটা করতে বলা হয়েছে। 6 থেকে 12 বছর 1 থেকে 1.5 ঘন্টা বিনোদনমূলক স্ক্রিন টাইম দেবার কথা বলা হয়েছে এবং কিশোর বয়সে সীমিত এবং নিয়ন্ত্রিত ব্যবহারের কথা বলা হয়েছে, যেন ঘুম, খেলাধুলা এবং সামাজিক জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এখন বিশেষজ্ঞরা বলছেন যে শুধু সময় নয়, এই স্ক্রিনের কন্টেন্ট কিংবা কনটেক্সট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ শিশু এই স্ক্রিনে কি দেখছে, কার সঙ্গে দেখছে, এবং স্ক্রিন কি শুধু তার ঘুম, খেলাধুলা বা পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে তা না, অন্য কোনো কিছু হচ্ছে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এমনি আমরা যদি মোটা দাগে বলি, অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য প্রধান যে সমস্যা সেটা হয় ঘুমের সমস্যা। বিকজ স্ক্রিনের যে ব্লু লাইট যেটা থাকে সেটা মেলাটোনিন হরমোন কমিয়ে দেয় এবং শিশুদের ঘুম কমে যায় এবং ঘুমের মান খারাপ হয়ে যায়। চোখের ক্লান্তি হয়, মাথা ব্যথা হয়, শিশুরা মনোযোগ রাখতে পারে না, শিশুদের আচরণগত সমস্যা হয়, শিশুদের সামাজিক বিচ্ছিন্নতা হয়। তো এটা সমাধানের জন্য বিভিন্ন পিডিয়াট্রিশিয়ানরা বা যারা এটা নিয়ে গবেষণা করেন, তারা বলছেন যে খাবারের টেবিলে ঘুমানোর 1 ঘন্টা আগে কিংবা বেডরুমকে স্ক্রিন ফ্রি জোন করতে হবে এবং বিকল্প আনন্দ তৈরি করতে হবে। শিশুকে শুধু না বললে হবে না, খেলাধুলা, বই পড়া, ছবি আঁকা, বাগান করা, গল্প বলা বা পরিবারের সাথে হাঁটার মতন বিকল্প দিতে হবে। আপনি যদি বিকল্প না দিয়ে বলেন যে তুমি স্ক্রিনে দেখতে পারবে না, তাহলে কিন্তু হবে না। এবং অভিভাবককেও কিন্তু উদাহরণ হতে হবে। তার মানে আমি নিজে করলাম না, আমি নিজে স্ক্রিন দেখছি কিন্তু আমার ছেলেকে বলছে এই তুই স্ক্রিন দেখবি না, সেটা কিন্তু হবে না। এটা হলো যে কো-ভিউ কিংবা একসাথে দেখা, মানে শিশু যদি কিছু দেখে আপনি তার পাশে বসে দেখুন, তার সাথে কথা বলুন এবং দেখুন সে যেটা দেখছে তার মধ্যে গুণগত কোনো কিছু আছে কিনা। আরেকটা শেষ কথা আমি যেটা বলবো, যেটাকে বলে 20-20-20 নিয়ম, 20-20-20 নিয়ম। প্রতি 20 মিনিট স্ক্রিন ব্যবহারের পর 20 ফুট দূরের কোনো কিছুর দিকে অন্তত 20 সেকেন্ড তাকাতে বলুন। এতে চোখের চাপ কমে যাবে। মনে রাখবেন, 20 মিনিট স্ক্রিন ব্যবহারের পর 20 ফুট দূরের কোনো কিছুর দিকে অন্তত 20 সেকেন্ড তাকাতে বলুন। তো মোটা কথা যেটা, আপনি প্রযুক্তি থেকে শিশুদেরকে দূরে রাখতে পারবেন না এবং দূরে রাখার প্রয়োজনও নেই, কিন্তু প্রযুক্তি যেন শিশুকে গ্রাস না করে ফেলে, সেটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। শিশুদের সুস্থ মস্তিষ্ক, ভালো ঘুম,
প্রাণবন্ত শৈশব এবং মানসিক বিকাশের জন্য কম স্ক্রিন, বেশি জীবন, এই দর্শনটা আমাদেরকে নিতে হবে। থ্যাংক ইউ সো এটা মাচ, আমাদের থ্যাংক ইউ, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বিগ 20 মিনিটস 20 সেকেন্ড কি বললেন আপনি কথাটা? 20 মিনিট স্ক্রিনের পর 20 ফুট দূরের কোনো কিছুর দিকে 20 সেকেন্ড তাকাবেন। ওয়াও 20 ইব্রাহিম সিরিকুন, আপনি তো আইটি অনেক কিছু অ্যানালাইসিস করেন, আপনি কি শিশুদের এই যে প্যারেন্টাল কন্ট্রোল একটা বিষয় আছে, ইজ ইট এনিথিং ইউ ক্যান টক অ্যাবাউট ইট? এটা ঠিক যে এটা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে প্যারেন্টাল আপনি কন্ট্রোল, অনেক অ্যাপস বের হয়েছে, অনেক এআই অ্যাপস এখন হয়েছে, কিন্তু এটার মূল সমস্যাটা আতিক সাহেব একদম মানে সুন্দর করে বলেছেন। আপনি আচরিত ধর্ম পড়ে শিখাও, আমি সারাদিন ফেসবুকে থাকবো, আর আমি সারাদিন অনলাইনে থাকবো, আমি সারাদিন ফোন দিয়ে থাকবো, আর আমার বাচ্চারা এইটা দিয়ে ওইটা দিয়ে বন্ধ করে সে পথ খুঁজে পাবে। সে মানে এইটা কোনো কার্যকর পথ না, এটা এটা সমস্ত এই সমাজ সভ্যতা সবাই এটা নিয়ে উদ্বিগ্ন, কিভাবে করা যায়। নানান পথ আছে, এই পথগুলা প্রত্যেকে নিজের মতো করে খুঁজে বের করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু এই যে মানে আমরা নিজেরাই তো মানে সারাদিন প্রযুক্তিতে আছি, আপনি আমাকে ফোন করবেন কি হইতেছে দেখো, আপনি পাঠাইলে আরেকজনের টক শো পাঠাইবেন, এই শেখ আল মামুন কি বলছে এটা শুনছেন, কই আপনি আমার রিল পাঠাইবেন রাত্রে 3টার সময়, আমি এটা দেখবো, আমার শিশু কাছে থেকে দেখতেছে বা শুনতেছে, সে এটা শিখবে। তো মানে এগুলা থেকে বাঁচার উপায় আমার জানা নাই, খুবই ফ্রাস্ট্রেটিং যে আমরা খুব ফ্রাস্ট্রেটেড বিষয়। রাইট, সো আমার মনে হয় যে এইটা থেকে শিকারও আছে, যেটা একটু আতিক ভাই বললেন। আমার নিজের ছেলে একদিন তাকে বলেছিলাম যে তোমার স্ক্রিন টাইম কত আমি জানতে চাই, সে আমাকে, তার বয়স 13 বছর, সে আমাকে বলছে যে হাউ মেনি আওয়ার্স ইউ স্পেন্ড অন ইউর ফোন, আই হ্যাভ টু সি। সো আমি কোনো উত্তর দিতে পারি না এটার। সো আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে আমাদের সবাইকে সংযত হওয়া উচিত যে স্ক্রিন টাইমের ব্যাপারে। দেন আমরা হাসান ভাই এর কমেন্ট অন ইট। এটা বলা সহজ, আপনার আমার এটা কোনো অপশন নাই, মানে আপনি 24 ঘন্টা কাজে, মানে হাসান ভাই কিছু বলবেন এই বিষয়ে? এই প্রযুক্তি ছাড়া আপনার মানে আপনার সময় দেওয়ার কোনো সময়ই নাই। সো আমাদের মামুন ভাই এই বিষয়ে, মামুন ভাই আপনার কাছে আসতেছি, আমি শালাইফ থেকে আপনার কাছে একটু যাই। শালাইফ থেকে আপনি আনমিউট করতে হবে একটু। সো হোয়াট ইজ দ্য মেন্টাল, মানসিক কি ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট হয় এই ধরনের এই যে স্ক্রিন টাইম, আনকন্ট্রোল স্ক্রিন টাইম যেটা? জি, আতিক ভাই যেটা বললেন ওটা হয়তো বা ওভারল্যাপ করবে কিছু জিনিস, বাট আমি মেন্টাল হেলথের অ্যাসপেক্টে কিছু বলতে চাচ্ছি। অ্যান্ড এখানে অবভিয়াসলি প্যারেন্টসরা যারা আছেন আমরা সবাই এটা সলিউশন চাচ্ছি। সো মেন্টাল হেলথের উপরে যে এফেক্ট হয় এটা কিন্তু অনেক, অবভিয়াসলি হেলথের এফেক্ট তো আছে যেটা আতিক ভাই বললেন। সো এই যে ব্লু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, যেটা মেলাটোনিন লসটা হয়, যেটার জন্য আপনার লো এনার্জি এবং ঘুমের যে ব্যাঘাত ঘটছে, ওয়ার লুকিং অ্যাট। আমি কুইকলি আপনার আওয়ার্স গুলো বলে দিই, যেটা আপনার ছেলে বললেন তাহের ভাই যে কত ঘন্টা থাকছে। সো যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যেটা আমেরিকাতে করেছে, তারা দেখছে যে আন্ডার 8 যারা, তারা 2.5 ঘন্টা, লাইক 3 বছর বয়স থেকে দেখা যাচ্ছে, 2 থেকে অ্যাকচুয়ালি তারা 2.5 ঘন্টা থাকছে। আন্ডার 12 8 থেকে 12 তারা 5 ঘন্টা থাকছে। 13 বছর বয়স থেকে 19 পর্যন্ত 8 আওয়ার্স। এন্ড 8 আওয়ার্স আপনি বুঝছেন যে আপনি সারাদিন যে কাজে থাকেন। সো দ্যাট ইজ দ্য টোটাল। এটা কিন্তু একটা মিডিয়ান রেট, মিডিয়ান মানে হচ্ছে এর চেয়ে অনেক বেশিও হতে পারে, বাট দিস ইজ আ মিডিয়ান একটা টাইমিং। সো আপনার ছেলে আপনাকে বলেনি, আমি আপনাকে বলে দিলাম হাউ মেনি আওয়ার্স ইউজুয়ালি দে আর অন স্ক্রিন। সো অ্যাজ ফার এজ টেকনোলজি ইজ কনসার্নড, আপনার প্যারেন্টাল কন্ট্রোলে কিন্তু আওয়ার্স গুলোকে শাট ডাউন করা যায়। দেয়ার আর অ্যাপস দ্যাট ইউ ক্যান ইউজ যেটা এই আওয়ার্স গুলোকে কন্ট্রোল করে। আর যেগুলো আপনি কি দেখছে, কোন ওয়েবসাইটসে যাচ্ছে, অল অফ দোজ থিংস ক্যান বি কন্ট্রোলড। সো প্যারেন্টাল কন্ট্রোল অনেক ধরনের আছে, এটা আছে। হ্যাঁ, এটা ঠিক যে যখনই আমরা কঠিন কোনো কথা বলি, ইট জাস্ট বিকামস কনফ্রন্টেশনাল, তাই না, যে আমরা বকাবকি করছি তাদেরকে। সো এটার পরে যেটা বলছি যে ফোকাস থাকে না বা ঘুমের ব্যাঘাত ঘটার জন্য ওয়েট গেইন হচ্ছে, এনার্জি থাকছে না, এই সমস্ত কিছু। আর আপনারা হয়তো শুনছেন যে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, হয়তো আপনারা অনেক সময় শুনেন যে ক্লাসরুমে তারা অ্যাটেনশন দিতে পারছে না বা কোনো কাজে অ্যাটেনশন দিতে পারছে না। সো এটার জন্য যেটা বলবো যে আমাদেরকে ফিরে যেতে হবে যেখানে আমরা ছিলাম। আপনাকে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেই। আমি যদি আপনার ছেলেকে, আই এম সরি তাহের ভাই আপনার উপরে আই এম পিকিং অন ইউ, বাট আপনার ছেলে
আমার ছেলে বা আমার মেয়ে বা আপনার ছেলে টিনেজার যদি কে জিজ্ঞেস করা হয় যে আমাকে তুমি বলো যে বৃষ্টির গন্ধ কি, দ্য রেইন ড্রপস, আমি যদি বলি যে একটা হাতে ব্লক ধরে সে ব্লকগুলো যখন স্ট্যাক করছে কয়টা ব্লক রাখলে হয়তো পড়ে যাবে, এটা তুমি আমাকে বলো। এটা ভিডিওতে দেখা বা রিলে দেখা আর অ্যাকচুয়ালি করা আর টু ডিফারেন্ট থিংস। আমি যদি বলি যে বৃষ্টি যখন মাটিতে পড়ে তখন কিন্তু একটা গন্ধ আসে, সেটা আমরা সবাই জানি, আমরা বাংলাদেশে যারা আমরা বড় হয়েছে আমরা মাটির কাছে। সো সেই মাটির গন্ধটা কি? সল্ট, হোয়াট ডাজ সল্ট স্মেল লাইক ইন অ্যান ওশান? এগুলো কিছু এখন আমাদের বাচ্চারা কিন্তু ওগুলো কোনোই গন্ধ পাচ্ছে না, যেগুলোকে ট্যাকটাইল যেগুলোকে বলা হয়, যে কানে শোনা, চোখে দেখা গন্ধ এবং টেস্ট। তারা কি দেখছে? ওই যে রুমটা, আপনি যে কার্পেটেড রুমে আছেন, ওই যে স্ক্রিনটা, ওই যে প্লাস্টিক, ওই যে কম্পিউটার, এগুলোর গন্ধ পাচ্ছে, কিন্তু আমার সেই বৃষ্টির গন্ধ কিন্তু পাচ্ছে না। ওই যে আমের আচারটা, সেটার গন্ধ কিন্তু পাচ্ছে না। নট অনলি দ্যাট, ইউ উইল এক্সপেক্ট দেম টু নো হোয়াট ইট ইজ। আপনি সেটা তাকে বলবেন যে আজকে আমাকে লিখে দাও। আপনি বিশ্বাস করেন যে এই ডিসক্রিপশন লিখতে তার হয়তো 3 পেজ চলে যাবে। আপনি তাকে বলেন যে একটা স্যান্ডউইচ কিভাবে বানায়, ভেরি সিম্পল, কিন্তু আপনি সেটাতে দেখবেন সে হয়তো ভুলে গেছে যে আমি পিনাট বাটার জেলির জারটা খুলবো। আপনি যখন পড়ে দেখবেন যে ও তুমি তো জারই খোলোনি, তাহলে তুমি আবার পিনাট বাটার লাগালে কিভাবে? ইউ নো, দেয়ার সিম্পল থিংস দ্যাট আর কল ডিটেলস। ডিটেলস যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং কে আপনার ইম্প্যাক্ট করে, মানে এটাকে এক্সপ্যান্ড করে। সো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা ইনভলভ করছি না। দ্যাট মিনস হ্যাঁ, আপনার ফোনটা রেখে আপনি ছেলের মেয়ের সাথে টাইমে এঙ্গেজ হবেন। কোন মুভিটা দেখছে সে, কি আপনার ওই যে এখন চলছে ডেভিল ওয়্যারস প্রাডা, আচ্ছা ডেভিল ওয়্যারস প্রাডাটা দেখার পরে আমরা একটা ডিসকাশনে যাব, আমরা কথা বলবো, মানে অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ ফ্যামিলি, এগুলা কিন্তু নন নেগোশিয়েবল। বি ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। এটা কিন্তু এমন না যে তুমি আমার সাথে কথা বলবে না, আমি বলতে চাচ্ছি। এবং তারা কোন কার্টুন দেখে, কোন সিনেমা দেখে, সেটার আমরা, হ্যাঁ ওকে আপনি হোমওয়ার্ক দিতে পারেন লেখার জন্য, কিন্তু কথা বলেন কেন আপনার তোমার সিনেমাটা পছন্দ হলো না, ইউ নো ওয়াই? কারণ সে এই যে আপনার কন্ট্যাক্ট, যেটা হিউম্যান কন্ট্যাক্ট, সেটা থেকে দূরে চলে যাচ্ছে। সে কোনো ধরনের আর্গুমেন্টে যেতে পারবে না, কোনোভাবে সে নিজের যেটা একটা রিজনিং, সেটাকে সে ধরে রাখতে পারবে না। কারণ হচ্ছে সে জীবনে কখনো কোনো মানুষের সাথে কোনো আর্গুমেন্টে যায়নি, কোনো পাবলিক স্পিকিং করেন, আপনার সাথেও করেনি। সো বাবা মার সাথে যদি এটা না থাকে রিয়েল টাইমে, এভরিথিং হ্যাজ টু বি রিয়েল টাইম। সো আমি যদি পার্কেও নিয়ে যাই, আপনার হয়তো বা কেউ কখনো নিয়ে যায়, সো পার্কে যাওয়া, একটা ব্যাডমিন্টনে বা বল, ভলিবল, এনিথিং দ্যাট দ্য স্পোর্টসে ইন্টারেস্টেড, আমরা বাবা মারা চিন্তা করি আমার ছেলে তো আসলে ভালো না, চ্যাম্পিয়ন হচ্ছে না, হয়তোবা সেজন্যই আমার খেলাতে দেওয়া উচিত না। বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্পোর্টসম্যানশিপ, দ্য টিম স্পিরিট, সেটার থেকে কিন্তু বাচ্চারা আলাদা। থ্যাংক তো ইউ। এইগুলো থাকা খুব খুব জরুরি, তখন আপনি দেখবেন যে এই টাইমগুলো এমনি কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ জনাব আতিকুজ্জামান, থ্যাংক ইউ শেয়ালা ইফতেখার, আপনার দুজনকে। দর্শক, আমাদের সাথে আছেন শেখ আল মামুন, তার সাথে কথা বলবো জনাব হাসান ফেরদৌস এবং মোহাম্মদ রশিদ। মোহাম্মদ রশিদ ভাই, আপনার সাথে কথা বলবো আজকে পেটারসন ইলেকশন নিয়ে। বাট হাসান ভাই, আপনার সাথে কথা বলবো, আপনি জানেন ট্রাম্পের সফর, এবং সেখানে তিনি শিপেংয়ের অনেক প্রশংসা, যেটাকে বলা হয় তুষামোদি করেছেন, কিন্তু শিপেংয়ের যে অবস্থা, মনে হয়েছে যে তিনি স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়েছিলেন। আমাদের সবচেয়ে পাওয়ারফুল দেশের প্রেসিডেন্ট, তিনি তুষামোদি করবেন, অন্যজন এইভাবে দাঁড়িয়ে, এত বড় বেয়াদবি, এটা আমার কাছে সহ্য হয় নাই জিনিসটা। সেই বিষয়টি কেন, এটা আপনার সাথে আমি আলোচনা আপনার কাছে শুনতে চাই। এবার যাই শেখ আল মামুন, আপনার কাছে, যে আমাদের যে শিক্ষার্থী যারা আছে, এই শিক্ষার্থীরা দেখা যায় যুগের সবচেয়ে নিম্ন পর্যায়ের স্কোর করছে এডুকেশনে। হোয়াট ইজ দ্য রিজন? Thank you, Dhar bhai. Thank you, Shabaike. All the parents are watching Time Television right now or in the future. Well, একটা স্টাডি এই বুধবারে গতকালকে এটা রিলিজ হয়েছে বাই দ্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইজ আন্ডার দ্য এডুকেশনাল অপরচুনিটি প্রজেক্ট। সেখানে তারা সারা আমেরিকাতে অল 50 স্টেটস ইনক্লুডিং দ্য ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, তারা 83% অফ দিস ডিস্ট্রিক্টের ডাটা কালেক্ট করছেন, এবং সেখান থেকে দেখা গেছে যে 80% অফ দ্য বাচ্চাদের 83% of the বাচ্চাদের তাদের রিডিং স্কোর ড্রপ করছে, এবং only 17% they have somewhat improved. It's across the board, like it's not about rich versus poor, both rich এবং poor ডিস্ট্রিক্টগুলোতে ড্রপ করছে, এবং আপনার 70% স্কুল ডিস্ট্রিক্টগুলোতে তাদের ম্যাথ স্কোর ড্রপ করছে কম্পেয়ারিং টু দ্য লাস্ট 10 years. এখন ধারবা জিজ্ঞেস করলো যে হোয়াই,
ওয়েল আমরা জানি যে যখন আমাদের প্রথম সেকেন্ড বোর্ড যখন প্রেসিডেন্ট ছিলেন তখন একটা 2010 তখন একটা আইন পাশ করেছিল নো চাইল্ড লেফট বিহাইন্ড, এবং সেখানে একটা কোর্ট ছিল যে সেখানে ফেডারেল গভর্নমেন্টকে তারা যে অ্যাকাউন্টেবিলিটি সেটাকে এত বেশি তাকে দিতে হবে না। যেমন আমাদের কারেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প এডুকেশন ডিপার্টমেন্টকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে বা কলাপস করছে, বা তারা কোনো প্রকার ডাটা কালেক্ট করবে না, কোন স্টেটকে দে আর নট অব্লিগেটেড টু শেয়ার দ্য ডেটা। তো এইটা যখন হয় তখন কিন্তু তখন লেখাপড়ার প্রেশার কম পড়ে এবং তারা এই ধরনের ডাটা কালেক্ট করে না, ইভেনচুয়ালি ইজ ফলিং বিহাইন্ড। বিসাইড দ্যাট আমরা জানি যে বাচ্চারা যে সে ডিভাইস ইউজ করতেছে এবং ডিভাইস ইউজের কারণে দে আর নট স্পেন্ডিং লট অফ টাইম, দে ডু নট রিড এ বুক। আপনার 30% বাচ্চারা কোনো বই পড়ে না, দ্যাটস ইট অ্যাক্রস দ্য বোর্ড। এবং সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে পুয়ার স্কুলগুলোতে। ইভেন হাই স্কুলের বাচ্চারা যখন যারা হার্ভার্ডে চান্স পাচ্ছে টপ লেভেল ইউনিভার্সিটি, তারা কিন্তু ইদানিং একটা ফুল নোবেল বা কোনো একটা ফুল বই কমপ্লিট করে পড়ে না, তারা এখন এআই তে বই পড়ে, তারা সামারিটা বের করে সামারিটা পড়ে ওটাকে সাবমিট করেন। সো দিস আর দ্য রিজন। এখানে কিন্তু বাই দ্য ওয়ে আমাদের নিউ ইয়র্ক কিন্তু ইটস নট পার্ট অফ দ্য, তারা they didn't share it the data, but other states আমাদের নিউ ইয়র্ক সিটিটা শেয়ার করেনি। সো এখন দেখা যাচ্ছে যে অ্যাক্রস দ্য বোর্ড রিডিং ইজ গোয়িং ডাউন, math is going down. Math went up a little bit some district, but is very negligible. এবং তার আরো একটা কারণ হতে পারে 35% আমেরিকানরা এখন বিশ্বাস করে যে কলেজ ডিগ্রি ইজ রিকোয়ার্ড। যেমন আগে অনেকে কলেজ ডিগ্রিকে তারা অনেক ইমফাসিস করতো বা বেশি গুরুত্ব দিত, কিন্তু এখন এটাকে তারা দেয় না। So it could be also factors যে এত লেখাপড়া করে কি হবে, eventually we'll get a job, we'll make a money, we'll have a living standard, or we'll get some grant money or free money from the federal government. So there's many other factors. So but one of the most important factor হচ্ছে বুশের no child left behind এটা একটা ফ্যাক্টর। আর যেটা দেখা যাচ্ছে যে এখন যদিও এই বছর থেকে আমাদের সেলফোন গুলো বন্ধ করার জন্য আমাদের পাউচ ইউজ করা হয় প্রত্যেকটা স্কুলে, স্টিল বাচ্চারা দেখে না ফোকাস, ইভেন যে তাদের কাছে যদি ডিভাইস নাও থাকে স্টিল প্রত্যেকটা স্কুল ডিস্ট্রিক্ট প্রত্যেকটা বাচ্চাকে ল্যাপটপ অথবা আইপ্যাড ইটস ম্যান্ডেটরি, সবাইকে দিতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা স্টেট এক্সাম, সিটি এক্সাম, এসএটি এক্সাম সমস্ত কিছু কিন্তু এখন অনলাইনে ডিজিটালে হয়। সো তাদেরকে সবাইকেই একটা করে ডিভাইস দেওয়া হচ্ছে, তারা ইউজ করে অল দ্য টাইম। রাইট। So this could be a factor. So তারা আলটিমেটলি তারা বই পড়তেছে না, তারা লেখাপড়া করতেছে না, therefore overall And then the score is dropping. AI কে দিয়ে ইউজ করে খুব সহজে তারা পার পাওয়ার চেষ্টা করছে, এটাই দিস ইজ দ্য রিজন। Right. থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। আপনার পিছনে যে বিশাল লাইব্রেরি দেখতে পাচ্ছি, এটা হয়তো আর বেশি দিন না, আপনার হয়তো ইতিহাসে বলা হবে যে তোমরা এক কাজ করো, ওই বাসায় একটা বিশাল বইয়ের স্তূপকে দেখো, অনেক বই আছে, এই বই দেখতে যাও এবং বই দেখে বাচ্চারা হয়তো বিস্মিত হবে যে হোয়াট ইজ দিস, এই লুক, মানে দে উইল বি সারপ্রাইজ টু সি দিস। আমার মনে হয় ইট ইজ নট, আমি ফান করতেছি না, এটা সময় আসছে আপনার, বেশি দেরি না, এটা দেখতে যাবে বাচ্চারা আপনার যে এইরকম একজন লোকের বাসায় এতগুলো বই ছিল। আমি আশা করি আপনি ভুল বলছেন, আমি বিশ্বাসও করি যে কথাটা ভুল প্রমাণিত হবে, কিন্তু যেভাবে বললেন মামুন ভাই এবং যেভাবে আমরা স্ট্যাটিস্টিক পাচ্ছি, এতে মনে হয় যে লক্ষণটা ভালো না, এটা একটা অশনি সংকেত পাচ্ছি আমরা। কিন্তু মজার কথা হচ্ছে যে ইন টার্মস অফ নাম্বার অফ বুকস পাবলিশড, তা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, কমছে না, এটা 1 নম্বর। 2 নম্বর, আমাদের পাঠাভ্যাসটা ডাইভার্সিফাই হচ্ছে। এখন আমিও তো বই পড়ি, হাতে ডিভাইস হাতে নিই, আমি এখনো ছোট রিডার পেলে তা থেকে বই পড়া সহজ মনে হয় আমার কাছে, এটা 1 নম্বর। 2 নম্বর, বই রাখবো কোথায়, আমি প্রধান সমস্যা কোথায়, তা হচ্ছে যে জমায় রাখবোটা কোন জায়গায়। সবার তো আমার মধ্যে এর ঘরও নেই, অধিকাংশেরই একটা টেবিল রাখার জায়গা নেই, ফলে সমস্যাটা বহুমুখী সমস্যা। আমরা কেন লাইব্রেরিতে যাই? লাইব্রেরি হচ্ছে একটা পাবলিক প্লেস যেখানে বই রাখা যায়। আমি কোথায় বই রাখবো? থাকি 2 রুমের একটা অ্যাপার্টমেন্টে, থাকার জায়গা নেই, সেখানে বই জায়গা রাখবো আমি? দিজ আর রিয়েল প্রবলেম আমরা যারা ফেস করি। আমি কিন্তু বই মরবে না, বইয়ের বিবর্তনটা ঘটবে, কিন্তু বই মরবে না। রাইট, থ্যাংক ইউ সো মাচ। জনাব আব্দুর রশিদ ভাই, আপনার কাছে যাই। মোহাম্মদ এম রশিদ,
স্কুল বোর্ড মেম্বার, সিটি অফ পেটারসন, নিউ জার্সি। আপনারা যাচ্ছি যে গত 12 তারিখ সম্ভবত আপনাদের সিটি অফ পেটারসন নির্বাচন হয়েছে এবং নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মিস্টার সাই। সো অ্যান্ড দেন কমিশনার এট লার্জ, এখানে বোধ সরি ইয়েস সিটি কাউন্সিল মেম্বার এট লার্জ, এখানে মধ্যে তেমন বাংলাদেশি কেউ উইন করতে পারেন নাই। সো এমনি জাস্ট সংক্ষেপে জানতে চাই, হোয়াট ইজ দ্য রিজন যে 3বারের মতো একজন মেয়র তৃতীয়বার হয়ে গেলেন? 3, 4, 12 বছর এটা বোধহয় তার, রাইট? আপনি কি শুনতে পাচ্ছেন? রশিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি শুনতে পাচ্ছেন না। আর আমার মনে হয় ওনার ডিভাইসে কি প্রবলেম চাই। হাসান ভাই আপনাকে চাই, আবার ঢুকেন এবং ক্যামেরা সোজা করেন এবং আনমিউট করেন। সবকিছু বাঁকা হয়ে গেছে। যাই আমরা হাসান ভাই কাছে যাই, উনি আসুক, ফিরে আসুক, দেন আমরা কথা বলবো ওনার সাথে। উনি কি আসছে আবার? না, উনি এসছেন এখন দেখতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন জনাব রশিদ? আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে শুনতে চাই যে তৃতীয়বারের মতো আপনাদের মেয়র নির্বাচিত হলেন মিস্টার সাই। সো হোয়াট ইজ দ্য রিজন অ্যান্ড হোয়াট ইজ দ্য ভিশন অ্যান্ড বাংলাদেশি কমিউনিটির ওখানে পলিটিক্যাল যে ইব্রাহিম সিগুন, আপনিও নিউ জার্সির বাসিন্দা, সো আপনাদের এই বিষয়টি একটু জানতে চাই যে এক্স্যাক্টলি হাউ বাংলাদেশি আর ফিলিং, বাংলাদেশের পজিশনটা কোন জায়গায় আছে এখন? ধন্যবাদ তাহের ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। যারা দেখছেন শুভ সন্ধ্যা। প্যাটারসন বাঙালি অধ্যুষিত একটা এলাকা। এখানে সোফার আমি জানি যে অলমোস্ট 90,000 রেজিস্টার্ড ভোটার আছে পুরো সিটি ওয়াইড, 6টা ওয়ার্ড এখানে। সো মেজরিটি এখানে ল্যাটিনো, যারা স্প্যানিশ কমিউনিটি পিপল। সেকেন্ড পজিশনে ব্ল্যাকরা আছে এবং থার্ড পজিশনে আরব এবং বাঙালিরা এখন, আর হোয়াইটরা ফোর্থ পজিশনে আছে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান অনুযায়ী। সো প্যাটারসন এমন একটি জায়গা যেখানে পৃথিবীর সমস্ত দেশের মানুষ আছে এবং সমস্ত দেশের খাদ্য এখানে পাওয়া যায়। আপনাদের সকল যারা দেখছেন তাদেরকে প্যাটারসনে দাওয়াত দিচ্ছি। আমি 2023 সালে প্যাটারসন শহরে নির্বাচিত, জনগণের ভোটে আমি স্কুল বোর্ডে নির্বাচিত হয়েছি। আমার স্বপ্ন ছিল যে এই যে ইমিগ্রেন্ট অধ্যুষিত এই এলাকাটিতে শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমি স্বেচ্ছা কাজ করার জন্য। তো এখানে আমি 27 বছর আছি। হাঁটি পাপা করে যে মানুষগুলা আসছে, খেটে খাওয়া মানুষগুলা, শিক্ষিত অল্প শিক্ষিত মানুষগুলা, এখন কিন্তু প্রচুর বাঙালি আমাদের শহরে। সো প্রথমে আমি বলবো যে মোহাম্মদ আখতারুজ্জামান একজন শিক্ষিত মানুষ। সে প্রথম প্যাটারসন শহরের কাউন্সিলম্যান হয়েছিল প্রথমবার। তারপর ওই আখতারুজ্জামান সাহেবকে পরাজিত করে 2 নম্বর ওয়ার্ডে শাহিন খালেক, সিলেটের বাড়ি, উনি জয়যুক্ত হয়েছিল। শাহিন খালেক জয়যুক্ত হওয়ার পরে কাউন্সিলর এট লার্জে ফরিদ উদ্দিন নামে একজন ইয়াং জেন্টলম্যান, সে একজন স্কুলের টিচারও, সে কাউন্সিলর এট লার্জে জয়ী হয়েছিল। এটা ছিল সাম্প্রতিক যে অবস্থা আর কি। গত 12 তারিখে মে মাসের 12 তারিখে এখানে যে লোকাল মিউনিসিপাল ইলেকশনটা হলো, সেখানে বাঙালিদের স্বতঃস্ফূর্ত ভোটের যে ইচ্ছা সেটা কম ছিল। নাম্বার 1 আমার অবজারভেশন তাহের ভাই। সেকেন্ড থিং হলো যে যে ভিতরে কিছু আপনার নেগলিজেন্সি ছিল। যারা ক্যান্ডিডেট ছিলেন তারা ভেবেছেন যে বাঙালিদের ভোটেই তারা জয়যুক্ত হতে পারবে। কিন্তু আমি জানতে চাচ্ছি আপনাদের এই যে মেয়র নির্বাচনে যে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন যিনি, উনি এই তৃতীয়বারের মতো মানে ব্যাপারটা কি, ওনার সাফল্যের কারণটা কি? প্যাটারসনের ইতিহাসে যে থার্ড টাইম অ্যান্ড্রু সাইগ উনি উনার মা বাবা সিরিয়া, মা সিরিয়ান, বাবা লেবানিজ। জি 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 উনার মা সিঙ্গেল মাম ছিল, স্কুল বাস চালাতেন। তারপর উনাকে শিক্ষিত, উনি সেটনল ইউনিভার্সিটি, নিউ জার্সির সেটনল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন এবং উনি শিক্ষক ছিলেন, প্রফেসর ছিলেন এবং 2018 সালে প্রথম নির্বাচিত হন।
অ্যান্ড্রু সাইগের যে কতগুলো গুণাবলী সেগুলো হলো যে সে ভীষণ অ্যাক্সেসেবল, সারা বছর দৃশ্যমান সে, এবং আপনি কেউ একটা জন্মদিনে দাওয়াত করলে, কেউ একটা ম্যারেজ ডে দাওয়াত করলে, বিবাহে দাওয়াত করলে সে সেখানে উপস্থিত হয়ে যায়। সে বাঙালি, ল্যাটিনো, ব্ল্যাক, আরব সবার সাথে অত্যন্ত সুসম্পর্ক রাখে। আমাদের এই যে এত ইমিগ্রেন্ট অধ্যুষিত শহরে তিনবার মেয়র নির্বাচিত হওয়া, এটা চারটিখানি কথা না। এবং আমি যেটা দেখেছি যে আপনার 4 জন ক্যান্ডিডেট ছিলেন, এর ভিতরে একজন ব্ল্যাক ছিল, ল্যাটিনো ছিল, আর অ্যান্ড্রু সাইক ছিল ও মিক্স, এবং বাঙালি ছিল আখতারুজ্জামান। তো 3 জনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমাদের বাঙালি যিনি প্রার্থী উনি চতুর্থ হয়েছেন। আপনার প্রশ্নের উত্তর যেটা দিচ্ছি যে সেটা হচ্ছে যে আমার যেটা অবজারভেশন, সেখানে আমরা বাঙালিরা পরিসংখ্যানগতভাবে অনেক কম ভোটার। আমাদের এই যে বাঙালি ভোটার কম, ভোটার কত, ভোটার কত কত হাউ মেনি ভোট বাঙালি? বাঙালি নট ইভেন 4,000। 4,000। সো মেয়র ইলেকশনের জন্য অ্যাবাউট 7,000 ভোট দরকার ইলেকশনের জন্য। মেয়র জয়যুক্ত হয়েছে 6,300 কত ভোটে। এই তো বলছি, মেয়র ইলেকশনে উইন করার জন্য অ্যাবাউট 7,000 ভোট প্রয়োজন আপনার নিশ্চিত হওয়ার জন্য। সো এর মধ্যে আমাদের ভোট আছে মাত্র 4,000। এই 4,000 আবার ভাগাভাগি, কেউ আছে মেয়র, বর্তমান মেয়রের পক্ষে, কেউ ছিল আপনার আখতারুজ্জামানের পক্ষে। সো ইটস গেট ডিভাইডেড, রাইট? সো দ্যাট মিনস যে পেটারসনে এখন পর্যন্ত বাংলাদেশি মানে মেয়র বা কোনো বড় পজিশনে কাউকে নির্বাচিত করা, যদি আনলেস আদারওয়াইজ আমরা যদি অন্য জায়গা থেকে আরো 3-4 হাজার ভোট না নিশ্চিত করতে পারি, বাইরের ভোট, দেন ইট ইজ নট পসিবল। একদম একদম একদম। কিন্তু একটা দিন আমি শেষ করছি যে আমার শ্রদ্ধা বড় ভাই ইব্রাহিম ভাই হাত তুলেছে, আমি দেখছি, আমি শেষ করছি যে এখানে ধরেন আমার কাছে ভালো লেগেছে যে 3 জন তরুণ তারা লার্জে অংশগ্রহণ করেছিল এবং তারা চেষ্টা করেছে যে তারা জয়যুক্ত হওয়ার জন্য। এটা একটা ভালো পূর্বাভাস দেয়। ওদের বয়স কম, তারা যদি সঠিক ট্র্যাকে থাকে, তারা অন্য কমিউনিটির সাথে যদি সূক্ষ্মতা গড়ে যদি তারা সামনের দিনগুলোতে আগাতে পারে, who knows, you know, আপনি এক সময় হয়তো বাঙালিরা প্রতিনিধিত্ব করতেও পারে। আমি সূর্য একদিন উঠবে আশা করি, আমি কখনো নেতিবাচক চিন্তা করি না। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আপনাদের মেয়র সাহেবের সাথে আমি যোগাযোগ করেছি, উনি আমাকে বলেছেন যে উনি সময় করে আসবেন একবার আমাদের অনুষ্ঠানে। দেখি লেটস সি ওয়েন হি ক্যান। তাহির ভাই, আপনার একটা কথা যে ওইটা হচ্ছে যে বাঙালিরা কিন্তু আপনার অনেকে বর্তমান মেয়র যিনি হয়েছে ওকে ভালোবাসে, এবং ভালোবাসার জন্যই কিন্তু ভোটটা দিয়েছে, কারণ প্রচুর অনেক বাঙালি তার কাছে কৃতজ্ঞ আছে। জি জি জি, রাইট, আমি দেখেছি। ইব্রাহিম যদি বলেন 1 মিনিটে কিছু বলেন। আমি হাসান ফেরদৌস সাহেবের কথা শুনতে চাই আজকে, কারণ প্রেসিডেন্ট আপনি জানেন যে জাপান সফর ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1 মিনিটে বলতেছি, ভালোবাসাবাসী থাকুক, আপনি আপনার নির্বাচন সামনে, এই জন্য সবাই ভালোবাসা দেখাইতেছেন, এগুলো সব ঠিক আছে। আমাদের সব বাঙালি ছেলে দাঁড়াইলো, আক্তার এর পিছনে তো দাঁড়াইতে পারলেন না, তার মানে হি ফেল টু ইউনাইট বাংলাদেশি পিপল। সে 3,000 ভোটও তো ওখানে পায় নাই। 2 নম্বর হচ্ছে আমাদের 3 জন, আগে একজন লার্জ ছিল, কাউন্সিলর ম্যান লার্জ, সেও হারলো। তার মানে এই 3 জন দাঁড়িয়ে সবাই হারলেন। আমাদের চরম অনৈক্যের কারণেও এই অনৈক্য আরো বাড়বে, আরো 20 বছরে ওনারা কোনো কিছু তো করতে পারবে না, খালি করতে পারে আশা দেখাবেন। সুতরাং আমি এই পেটারসনের নির্বাচন নিয়ে খুবই দুঃখিত, আশাবাদীও না, নৈরাশ্যবাদী। এখানে দলাদলি আরো বাড়ছে, নিজেদের মধ্যে আরো বাড়াবাড়ি করছেন, আর এগুলা বাহবা দিয়ে লাভ নাই। বলতে হবে যে আমাদের অস্তিত্বের সংগ্রাম, সবাই ঐক্যবদ্ধ হতে হবে, এই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কিছু করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি 2-1 দিনের মধ্যে আলোচনা করবো। গতকালকে আমি ওয়াশিংটনে ছিলাম, এবং হাসান ভাই আপনাকে এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার যারা, তাদের একটা বড় ধরনের ইয়ারলি গালা ছিল। সেই গালাতে 14 জন কংগ্রেসম্যান, এবং এমন না যে তারা তেল মেরেছে, সবাই এসে মানে দৌড়াইয়া এসে সবাই চেষ্টা করেছে নিজেরা একটু জায়গা পান কিনা ওইখানে দাঁড়ানোর, ইনক্লুডিং হাকিম জাফরি সেখানে ছিলেন। এবং তাদের যে ইউনিটি, তাদের যে ঐক্য, তাদের যে আপনার অ্যাচিভমেন্ট, এটা নিয়ে আমি দেখি 2-1 দিনের মধ্যে একদিন আলোচনা করবো, তাহলে আমাদের কমিউনিটি অনেক কিছু লার্ন করতে পারবে এখান থেকে। যাই হোক হাসান ভাই, আপনার কাছে যাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের এখন একটু ডিটেলস শুনতে চাই, এই জন্য আপনাকে আগে দিনে সরি কিছু মনে করবেন না, যে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর, ঐতিহাসিক চীন সফর, এবং এই চীন সফরে যুক্তরাষ্ট্র ইউনিপোলার, সারা পৃথিবীর একমাত্র
মহাশক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে মহান প্রেসিডেন্ট বলে কেউ কেউ অভিষিক্ত করেন, তিনি সেখানে গিয়ে শিখে আপনার যেটা বলা হচ্ছে ফ্ল্যাটারিং করা, এটার বাংলা যদি করি তুষামদি করা, চাটুকারিতা করা, এই ধরনের অর্থ আপনার হয়, সেটা করছেন। কিন্তু উনি দেখা যাচ্ছে পাত্তাই দিচ্ছে না, মানে নির্বিকার, পাত্তাই দিচ্ছে না প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথায়। এই ধরনের রিপোর্ট আজকে কিন্তু নিউ ইয়র্ক টাইমসে চেপেছে, কিন্তু একদম আপনাকে হেডলাইন বলে দিচ্ছি আমরা আপনাকে, রাইট? সো কি হচ্ছে সেখানে, কেন তিনি গিয়েছেন, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অ্যান্ড হোয়াট হি অ্যাচিভড? তাহের কথাটা 100% সত্য নয়। এটি একটি ইন্টারপ্রিটেশন নিউ ইয়র্ক টাইমসের। বাস্তব সত্য হচ্ছে যে পৃথিবীতে এই মুহূর্তে দুটি প্রধান শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বর চীন। প্রেসিডেন্ট ট্রাম্প একটা টার্ম ব্যবহার করেন, G2, আমরা বলি G5 না, বিশ্বের সেরা 5টি দেশ। ট্রাম্প সেটাকে ছেটে বলেছেন G2, মানে আমি 1 নম্বর, তুমি 2 নম্বর। আপনি ভাবুন যে 60 বছর আগে যখন চীনে গিয়েছিল প্রেসিডেন্ট নিক্সন 72 সালে, তখনকার চীন আর আজকের চীন, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি তফাৎটা। এই চীন গত 50 বছরে কি পরিবর্তনটা এনেছে। 1971 সালে চীনে মাথাপিছু আয় ছিল, গড় আয় ছিল $117, বিশ্বের একটি দরিদ্রতম দেশ, অনুন্নত দেশ। 1972 সালে কথা বলছি আমি। তখন সেই 1972 সালে আমেরিকার মাথাপিছু আয় ছিল $6,500 টাকা, $6,500 টাকা। চীনের ছিল $117। এখন এই 60 বছর পরে, প্রায় এই অলমোস্ট 60+ ইয়ার্স পরে, আমেরিকার 80,000 মাথাপিছু আয়, চীনের 17,000, না 13,000, 40 গুণ বা আয় বেড়েছে চীনের। চীন একটা বিশাল দেশ, এবং চীন গত 50 বছরে সবচেয়ে বেশি পরিমাণে দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে এনেছে। চীন ছিল একটা কৃষি প্রধান দেশ, চীন এখন 60 বছর পরে হয়ে পড়েছে একটি প্রধান শিল্প প্রধান দেশ, বিশ্বের প্রধান শিল্প দ্রব্যের সাপ্লায়ার। তার চেয়ে বড় কথা, যেখানে চীন আমেরিকা থেকে এগিয়ে গেছে, হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি ক্ষেত্রে চীন আমেরিকাকেও এগিয়ে যাচ্ছে, যদিও আমরা জানি যে চীন আমেরিকার কাছে প্রযুক্তি চুরি করেই ব্যবহার করছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রতিদিনই চীন আগাচ্ছে। যেমন ধরা যাক মাইক্রোচিপসে আমেরিকা অনেক এগিয়ে ছিল, বা এআই মনে করা যাক। আমরা গতকালই আনলাম যে আমেরিকা তো তার মাইক্রোচিপস চায়নাকে দেবে না, মাইক্রোচিপস ছাড়া এআই ডেভেলপ করা যাবে না। চীন কি করেছে, নিজের টেকনোলজি ব্যবহার করে, নিজের ইন্টেলিজেন্স ব্যবহার করে মাইক্রোচিপস ডেভেলপ করেছে, এবং এখন চীনের যে এআই, তা কোনো অংশেই আমেরিকার উদ্ভাবিত এআই চেয়ে কম শক্তিশালী না, কিন্তু অনেক কম দামে। যেটা আমেরিকা করেছে ধরা যাক $1 লক্ষ, সেটা চীন করেছে মাত্র $20,000। এবং চীন দ্রুত প্রতিদিন প্রতি মুহূর্তে সামনে এগিয়ে যাচ্ছে। আর একটা এক্সাম্পল দিই আমি, রিনিউয়েবল এনার্জি। আমেরিকার তেলের অভাব নেই, আমেরিকা তেল ব্যবহার করছে, কিন্তু তেল অনিঃশেষ নয়। তেল 10, 15, 20, 25, 50 বছর পরে শেষ হবেই। তখন আমরা ডিপেন্ড করবো কার উপরে? রিনিউয়েবল উপরে, সূর্য, বাতাস ইত্যাদির উপরে, তাই তো? বিশ্বের 1 নম্বর 90% রিনিউয়েবল এনার্জির সাপ্লায়ার ইনস্ট্রুমেন্ট, এই যে আমরা বলি প্যানেলগুলি, 90% তৈরি হয় চীনে। ইলেকট্রিক কার লার্জেস্ট প্রডিউস, অলমোস্ট 100% ইউরোপে সাপ্লাই করে চীন। তার মানে সোজা কথায়, আর একটা যে এক্সাম্পল লিখছেন মামুন ভাই এখানে ছিলেন, লেখাপড়ার কথা। প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানে, লেখাপড়ার প্রতিটি ক্ষেত্রে চীন আমেরিকার চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, কারণ তারা ইনভেস্ট করছে এই খাতগুলিতে। আমরা ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছি, একটু আগে মামুন ভাই বুঝিয়ে বললেন আমাদের শিক্ষা বিভাগ বন্ধ করে দিচ্ছি, আমরা ভেঙে ফেলছি। আমরা, চীন উল্টো করছে, ইনভেস্ট করছে। এই যে চীন থেকে হাজার হাজার লোক বিদেশে আসে, আমেরিকায় আসতো, সেটা বন্ধ হয়ে গিয়ে এখন তারা যাচ্ছে ইউরোপে, যাচ্ছে অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, সরকারি পয়সায় ইনভেস্টমেন্ট শিক্ষা খাতে, যাতে করে দেশটা দ্রুত আগাতে পারে। আমরা ঠিক উল্টো করছি আমরা। যাও, ট্রাম্প সাহেব কেন গেছেন চীনে? 17 সালে যখন শি জিনপিং আমেরিকা প্রথমবার মতো আসেন, মারা লাগোতে যান, তখন ট্রাম্প সাহেবের টোনটা ছিল ভিন্ন।
তিনি দয়া করছেন শি জিনপিংকে। শি জিনপিংও খুবই বিনয়ের সাথে খুবই নরম সরম ভাষায় কথা বলেছেন, কারণ চীন নিডেড আমেরিকা অ্যাট দ্যাট পয়েন্ট। চীন এখনো আমেরিকাকে প্রয়োজন, এরা একে অপরকে কমপ্লিমেন্ট করে, ইকোনমি, তাদের টেকনোলজি, তাদের ব্যবসা বাণিজ্য। কিন্তু এখন এই 10 বছর পরে 17 সাল আর 26 সালের মধ্যে তফাৎ, বিশাল তফাৎ। চীন এখন আর নরম সুরে কথা বলার কোনো প্রয়োজন দেখে না। প্রমাণটা দিয়ে আপনাকে আমি, ট্রেড মনে আছে, ট্রেড ট্যারিফ যে ওয়ার্ড শুরু করেছেন ট্রাম্প সাহেব তার লিবারেশন ডে, ট্রাম্প তিনি এক ধাক্কায় চীনের উপরে প্রায় 150% ট্যারিফ বসিয়ে দিলেন তিনি। চীন বলল কি আমিও বসাবো, চীনও 130% ট্যারিফ বসিয়ে দিলেন। এই যে ঢিলটি মারলাম, পাটকেলটি খেলাম, তার ফলটা কি দাঁড়ালো? ট্রাম্প সাহেবকে মাথা নত করতে হলো, তাকে অবস্থা বদলাতে হলো। এটা চীন করতে পারে, কারণ চীন আগের চীন নেই। চীন অনেক ইন্ডিপেন্ডেন্ট। চীন সারা বিশ্বের সুপার মার্কেট। চীনের সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে, ডিসরাপ্ট হলে, সারা পৃথিবীর সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়ে পড়ে, ইনক্লুডিং আমেরিকার। চীনের একটা বড় অস্ত্র কি? রেয়ার আর্থ মিনারেলস। যে রেয়ার আর্থ মিনারেল ছাড়া কোনো মাইক্রোচিপস হবে না। এই আমাদের কম্পিউটার, আমাদের টেলিফোন, আমাদের এই যে এক কথা বলছি আপনার সঙ্গে আমরা ইন্টারনেটে, কোনো কিছুই হবে না এই রেয়ার মিনারেল আর্থ। চীনের আছে সেই সবচেয়ে লার্জেস্ট রিজার্ভার মজুদ। চীন যদি আগামীকালে বলে দেয় তোমাকে দেবো না আমি, তাহের সাহেব, আমাদের এই ভিডিও কনফারেন্স কিন্তু বন্ধ হয়ে যাবে। এতটা পাওয়ারফুল চীন। এই অবস্থায় ট্রাম্প সাহেবকে যেতে হয়েছে চীনের কাছে। তার লক্ষ্যটা কি? এক হচ্ছে ব্যবসা বাণিজ্য বাড়ানো। আপনারা জানেন যখন ট্রাম্প সাহেব তার ট্যারিফ ইম্পোজ করলেন, সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল কার জানেন? মিড ওয়েস্টে যারা কৃষি কাজ করে, সয়াবিন, আমেরিকার সয়াবিন 60% যায় চীনে। সয়াবিন ব্যবসায়ীরা বললো, ভাই ট্রাম্প তুমি তো আমাদের বন্ধু ছিলা, এখন তুমি ট্রেড আরো ইম্পোজ করলা, আমার সয়াবিন বানানো এক্সপোর্ট করা বন্ধ হয়ে গেল। অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছে চীন কিনছে না বলে। ফলে ট্রাম্প সাহেবের প্রধান লক্ষ্য হবে চীনকে বোঝানো, ভাই সয়াবিন কিনো। এবং আমি আপনাকে বলছি যে আগামীকাল শুনবেন যে চীন হয়তোবা কয়েক বিলিয়ন ডলারের সয়াবিন কেনার কথা ঘোষণা করছে। চীন আমেরিকাতে ইনভেস্ট করবে। ট্রাম্প সাহেব আশা করছেন যে কয়েক বিলিয়ন, মেবি কয়েকশো বিলিয়ন ইনভেস্ট করার কথা বলবে। অন্য কথা, প্রধান লক্ষ্যটা ট্রেড সম্পর্কটা বাড়ানো, এটা একটা। 2 নম্বর টেকনোলজি। কেমন? থার্ড ইস্যুটা হচ্ছে তাইওয়ান। চীনের দিক থেকে তাইওয়ান প্রধান একটা ইস্যু। আর ফোর্থ ইস্যু ইরান। আমি একটু ইরান, আজ সময় হতে হবে না, ইরান নিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলি আমি। ট্রাম্প সাহেব আশা করছেন যে চীন তার প্রভাব ব্যবহার করে ইরানের এই যে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে এটা ওপেন করবে। আমরা কি জানি যে এই যুদ্ধের পুরো সময় চীন যে পুরোপুরি নিরপেক্ষ হচ্ছে তা কিন্তু নয়, চীন সাহায্য করেছে। ট্রাম্প সাহেব নিজে তার ট্রুথ সোশ্যালে ধমক দিয়ে চীনকে বলেছেন চীন যেন ইরানকে সাহায্য না করে, কিন্তু ইরান সাহায্য করছে আমরা জানি। এটাকে বলে ডুয়েল ইউজ বলে, সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি ইউজ একসাথে করে। এমন অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট দিয়ে আপনি সিভিলিয়ান কাজও করতে পারেন, সামরিক কাজও করতে পারেন। এবং সে সমস্ত ডুয়েল ইউজ প্রোডাক্ট ব্যবহার করে চীন কিন্তু তার যুদ্ধ অব্যাহত রেখেছে। ফলে ইরানের উপরে চীনের বিশাল প্রভাব আছে। আপনারা কি জানেন? আমরা কি জানি? এই ট্রাম্প সাহেবের যাবার আগে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন ঘুরে গেছে, এবং সেখানে তারা কি কথা বলছে আমরা জানি না, অনুমান করতে পারি আমরা। ফলে ট্রাম্প সাহেব হয়তো আশা করছেন যে চীন সাহায্য করবে এই হরমুজ প্রণালী ওপেন করে দিতে। আমি শেষ কথা বলছি। ট্রাম্প সাহেব একদিকে বলছেন চীনকে তুমি আমার বন্ধু, আপনি বললেন যে তার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি দেখবেন হাতখানা কিন্তু ট্রাম্প সাহেব ধরিয়ে রেখেছে, ছাড়ছেন না। আর কখনো কখনো তার আস্তিনে ছোট করে আলতো করে গুঁতো দিচ্ছেন তিনি। চীন সাহেব কিন্তু, শি সাহেব কিন্তু একদম মুখখানা গম্ভীর, সিরিয়াসলি তিনি হয়ে রয়েছেন। তিনি কি বললেন স্টেট ডিনারে? তিনি বললেন যে আমাকে সাহায্য করুন গ্লোবাল, আমি একটু ইংরেজি পড়ে শুনে উনি বলছেন যে আমরা তো বন্ধু, ঠিক আছে, we can together join hands to address global challenges and inject greater stability into the world. সারা পৃথিবীতে আমরা সুস্থিরতা আনতে পারি। এই কথা তিনি কেন বলছেন? কারণ ট্রাম্প সাহেব ঠিক উল্টো কাজটা করেছেন। ট্রাম্প সাহেবই সেই লোক যে পৃথিবীটাকে আনস্টেবল করে ফেলছেন একের পর এক যুদ্ধ বিগ্রহের কথা বলে। ভেনেজুয়েলা গতকাল, আজকে ইরান, আগামীকাল কিউবা, তার আগের দিন আমরা শুনেছি গ্রিনল্যান্ড, তার আগের দিন শুনেছি আমরা কানাডা। ফলে সারা বিশ্বের যে পুরনো আন্তর্জাতিক বিশ্ব অর্ডার ছিল
সেই অর্ডারটাকে তিনি ভেঙে ফেলেছেন, ইনস্টেবল করে ফেলেছেন তিনি। চীন শি সাহেব বলছেন যে আসুন আমরা হাত মিলাই কি করতে, বিশ্বটাকে স্টেবল করতে। আমার বিবেচনায় প্রেসিডেন্ট শি, চীনের প্রেসিডেন্ট, খুব আলতো করে একটা চর মারলেন ডোনাল্ড ট্রাম্প সাহেবের গালে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এটা প্রত্যাশিত না, বাট কি করবেন আপনি? এখন আমরা যদি এই অবস্থায় নিজেরা নিজেদেরকে নিয়ে যাই তাহলে তো কিছু করার নেই। এনি ডিসকাশন অ্যাবাউট ইরান ওয়ার? না, আমি একটু আগে আপনাকে বললাম, হ্যাঁ অবশ্যই ট্রাম্প সাহেব মুখে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন, জানিয়েছেন যে প্রেসিডেন্ট শি তাকে আশ্বাস দিয়েছেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ব্যাপারে চীন ভূমিকা রাখবে। কারণ ট্রাম্প সাহেব বলেছেন, চীন কিন্তু একটা কথা বলেনি। চীন কি বলেছে আমরা জানি না, ট্রাম্প সাহেব নিজে থেকে এই কথাগুলি বলছেন। তবে ক্লিয়ারলি হরমুজ প্রণালী উন্মুক্ত হোক, এটা চীনের স্বার্থের মধ্যে পড়ে। ফলে তারা একসাথে কাজ করবেন। কিন্তু আমার মনে হয় না যে চীন ইরানের উপরে অহেতুক চাপ সৃষ্টি করবে, কারণ চীনের কিছু ইরানের কিছু যৌক্তিক কথা আছে। আমি হরমুজ প্রণালী খুলবো, তার আগে তোমার যে ব্লকেট আছে তোমার ব্লকেটটা তুলতে হবে, 1। 2 নম্বর, আমার যে বিলিয়নস অফ ডলার ফ্রিজ হয়ে আছে টাকাটা আনফ্রিজ করতে হবে। আর সবচেয়ে বড় দাবি আমার কি, যে আগামীকাল আর একটা যুদ্ধ হবে না, তার গ্যারান্টি কই? আমাকে সেই গ্যারান্টিগুলি দাও। এবং চীন কোয়াইট লাইকলি ইরানের এই দাবিগুলির প্রতি সহমর্মিতা প্রকাশ করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সাহাব ভাই, আপনার কাছে যাই যে ওকে, একটা তো আপনি জানেন ব্রেকিং নিউজ যে অ্যাবর্শন ঔষধ এখন মেইলিংয়ের যেটা কোর্ট সিদ্ধান্ত দিয়েছে, এইটা প্রেসিডেন্ট ট্রাম্প এটা চাচ্ছিলেন না। এই বিষয়ে আপনার, আমি জানি না কোনো কমেন্ট আছে কিনা, বাট আপনি জানেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে 200/-250 এসেনশিয়াল প্ল্যান, যেটা আপনার এটা এন্ড হয়ে যাবে জুন মাসের এন্ডে, এবং এতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার ইন্স্যুরেন্স হারাবে, কারণ তাদেরকে পে করতে হবে। সো এটার বিকল্প কোনো কিছু আছে নাকি আপনার জানা মতে? আচ্ছা, প্রথমত অ্যাবর্শন পিল যেটা, মিসোপ্রস্টন, যেটা কিছু রিপাবলিকান স্টেট যারা, তারা এটা মেল অর্ডার বন্ধ করার জন্য বিভিন্ন লোয়ার কোর্ট তাদের স্টেটের জায়গায় সু করতেছিল। কিছু লোয়ার কোর্ট এটা ব্যান করছিল, কিন্তু হাইকোর্টে যখন গেছে, যে কোম্পানি এটা বানায়, হাইকোর্ট এখন এটা ওপেন করে দিছে, যে কোনো মেল অর্ডার ফার্মেসি অথবা যেখানে থেকে প্রেসক্রিপশন থাকবে তারা মেল করতে পারবে। এটা একটা আমাদের রিপাবলিকান স্টেটের জন্য একটা ব্যাড নিউজ এটা। আর যেটা এসেনশিয়াল প্ল্যান, যেটা জুনে শেষ হয়ে যাবে, এরপরে যারা ইনকাম যাদের 32,000-এর নিচে, তারা কিছুটা বেনিফিট পাবে, কিন্তু উপরে যখন যাবে তখন তারা যদি কোথাও কাজ করে তাদের কমার্শিয়াল প্ল্যান নিতে হবে, এবং এইটা আগে যেরকম একটা ভর্তুকি পেত সেটা আর পাবে না। এখন দেখা গেল যে প্রিমিয়াম ইট কুড বি $300 to $1,000 ডিপেন্ডিং অন আপনি কোন প্ল্যানটা চুজ করেন। এই জন্য একটা বিরাট অসুবিধা হবে। এখন অনেকে যারা বিভিন্ন ইউনিয়ন অথবা কিছু আগে ইউনিয়নের কোনো বেনিফিট নিত না, যারা ওভার চালায় অথবা বিভিন্ন হোটেল ইউনিয়ন ও বিভিন্ন জায়গায়, তাদের উচিত তাদের ইউনিয়ন থেকে এই ইন্স্যুরেন্সগুলো কেনা। অনেক সময় এই সমস্ত ইউনিয়নগুলো অ্যাভয়েড করতো, অনেক কোম্পানিগুলো তাদের ইন্স্যুরেন্স দিতে চাইতো না, বলতো তুমি এই প্ল্যানে তুমি যাও, তোমাকে একটা বেনিফিট দেবো কিছু একটা। কিন্তু এখন যারা এই মেম্বার, তাদের কিন্তু এখন ফোর্সফুলি তাদের ওই ইউনিয়নের থেকে তাদের ইন্স্যুরেন্সগুলো কেনা উচিত, যাতে কিছুটা তারা কমে ইন্স্যুরেন্সটা পাবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই অসুবিধা হবে তাদের। এই হসপিটালে গেলে থাউজেন্ডস অফ বিল, এই যে ঠান্ডা, এভরিবডি ইজ গেটিং সিক। এই যে আমাদের নিউ ইয়র্কের ওয়েদার যেরকম, সকালে ঠান্ডা, বিকালে গরম, দুপুরে গরম, রাত্রে ঠান্ডা, আবার বৃষ্টি খুবই, তারপরে অ্যালার্জিতে অনেকেই কিন্তু অসুস্থ হচ্ছে। সবাই কিন্তু হসপিটালেরাও যারা কাজ করে, যে সমস্ত ডাক্তার, তাদের কিন্তু ওভারটাইম করেও তারা পারতেছে না, এত রুগী তাদের। রাইট, সো সবাইকে এই বিষয়ে আমার মনে হয় যে টিকা ইজ দ্য সলিউশন, এন্ড দেন অলসো দি ভ্যাকসিন ইজ দ্য সলিউশন। যারা অ্যাবাভ 50 and 60 আছে, তাদের নিউমোনিয়া ভ্যাকসিন অথবা রেসপিরেটরি ভ্যাকসিন নেওয়া উচিত, নিতে পারে। আর তারপরে আবার অনেকে শিঙ্গলসে ভোগে,
এটাও ভ্যাকসিন নিতে হবে। আর এটা খুবই ব্যথাজনক অসুখ। অনেক যারা বয়স্ক, যারা বিশেষ করে 50 মেয়েদের and up। এটা খুবই খুবই খারাপ অবস্থা হয়, যাদের যদি সিঙ্গেলস হয় তারা এই ভ্যাকসিনটা নিলে কিন্তু তারা অনেকটা রেহাই পেতে পারে। 50 অ্যান্ড আপ কিন্তু ফার্মেসি থেকে তারা সিঙ্গেলের ভ্যাকসিন নিতে পারে উইদাউট প্রেসক্রিপশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শালা আপা, আপনি কিছু বলবেন আর? হ্যাঁ, আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা জাস্ট বলতে জাস্ট চাচ্ছিলাম যে গো হেড। বোর্ডাম। আমরা যখন ছোট থাকতাম আমরা কিন্তু নিজেরা অনেক ধরনের খেলা উদ্ভাবন করতাম, যেটা আমরা চিন্তা করে করে, কারণ আমাদের কিন্তু কিছু করার ছিল না, একটাই টিভি ছিল, তাও বিকালে। তো আমরা এই যে উদ্ভাবন করতাম যে বোর্ডাম, টু বি কমফোর্টেবল উইথ বিং বোর্ড, কারণ সবসময় কিন্তু আপনি শুনবেন বাচ্চাদের আম বোর্ড। সো তারা যদি নিজেদের একটা কিছু বই লিখলো, বা এই যে আমরা আমাদের বাঙালিরা আমরা করি, সেটা হচ্ছে নাচ, গান, পোয়েট্রি, কবিতা পড়া খুবই খুবই দরকার। সো এইটাতে ক্রিটিক্যাল থিঙ্কিং এক্সপ্যান্ড হয়। সো আমরা যারা এগুলা করছি, বা পেইন্টিং, খেলা, এনিথিং লাইক দ্যাট হ্যাজ টু ডু উইথ ইউর, ওই যে 5 তন্ত্র যেটা বলে ইন্দ্র, যে আমাদের সেগুলাকে রান্না করা খুব ইম্পর্ট্যান্ট। তো এগুলো আমরা কিন্তু সবাই করি, কিন্তু আমরা বাচ্চাদেরকে ইনভলভ করি না। সো সেই বাচ্চাকে করতে দেন না, রুটিটা বানাতে দেন, প্লিজ বানাতে দেন, খারাপ হোক ডাজন্ট ম্যাটার, বাট এটাতে আপনার সাথে কথা হবে, হয়তো বা ঝগড়াঝাটি হবে, ডাজন্ট ম্যাটার, সেটাও একটা এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজ রাখেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, এনিথিং আপনি কিছু বলতে চাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, থ্যাংক ইউ শেখ আল মামুন, যিনি আমাদেরকে আজকে অনেক তথ্য দিলেন যে এডুকেশন সম্পর্কে। থ্যাংক ইউ শালা ইফতেখার আপনাকে, অ্যান্ড থ্যাংক ইউ জনাব শাহাব আহমেদ, যিনি লং আইল্যান্ড সিটি কেমিস্ট সহ বিভিন্ন এখানে যে ড্রাগ হাউসের যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন। আপনারা দরকার হলে ওদের সাথে যোগাযোগও করতে পারেন। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।